নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন নারায়ণ সান্যাল রচিত আর্টেমিসিয়া। প্রথমেই উল্লেখ করি, গল্পটি একেবারেই প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্ক শ্রোতাদের জন্য। আজ প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আর্টেমিসিয়ার সঙ্গে আপনাদের একটু পরিচয় করানো প্রয়োজন। আর্টেমিসিয়া জেন্টেলিস্ট্রি 1593 সালে জন্ম এবং প্রয়াণ 1653 সালে। ইউরোপীয় রেনেসাঁ আমলের একজন বিস্ময়কর মহিলা চিত্রশিল্পী। বলতে গেলে সপ্তদশ শতকের সবচেয়ে সার্থক মহিলা চিত্রশিল্পী। গ্যালিলিওর স্নেহধন্য ছিলেন তিনি। ইউরোপের বিভিন্ন প্রথম শ্রেণীর চিত্রশালায় তাঁর শিল্পকর্ম ছড়িয়ে আছে, অথচ সমকাল তাকে যথাযথ মর্যাদা দেয়নি। মাত্র 18 বছর বয়সে যে লাঞ্ছনার সূত্রপাত, তার সমাপ্তি তার মৃত্যুতে। চলুন শুনে নি সেই লাঞ্ছিতা অথচ মহান চিত্রশিল্পী আর্টেমিসিয়ার কথা। এদিকে একবার আয় রে মা, এর খাতায় একটা সই দিতে হবে রে। চোখ তুলে দেখি উর্দি পরা একজন কোট পেয়াদা এসে দাঁড়িয়েছে সদর দোরের সামনে। বাপিকে বলি, তুমি আমার হয়ে চিঠিটা নিয়ে নাও না বাপু, আমার হাত জোড়া। বাপি ধমকে ওঠে, আমি সই দিলে যদি কাজ হাসিল হতো তাহলে বেহুদ্দ তোকে ডাকবো কেন? অগত্যা স্টোভ থেকে কেটলিটাকে নামাতে হলো। এগিয়ে এসে সই দিয়ে চিঠিখানা দিলাম। জানতে চাই, কি চিঠি ওখানা? আদালতের সমন, শুক্রবার বেলা 11টার সময় তোকে কোর্টে হাজির হতে হবে, 3 নম্বর এজলাসে। ঘাবড়ে যাই। আদালতকে কে না ডরায়। বলি, তা আমাকে ডাকার কি আছে? আমি তো আর আসামি নই। আসামি তো হাজতে, তুই তো বাদী পক্ষ। আবেদন তো তোরই তরফে আমি দাখিল করেছিলাম, তাই তোকে ডেকে জজ সাহেব সব কথা জেনে নেবেন না? আমার কথাতেই কি ওই হারামজাদাটাকে জেলে পাঠাবেন? আরও ঘাবড়ে যাই। বলি, সব কথা মানে? সব কথা মানে আমি যে অভিযোগটা এনেছি, ও যেটা অস্বীকার করেছে আর কি। অস্বীকার করেছে? হাগা গোড়া অস্বীকার? না, মানে অনেক উল্টোপাল্টা অভিযোগ এনেছে, যে কথা জজ সাহেব যাচাই করে দেখতে চান, তাই তোকে ডেকেছেন। ভিড়ে ঠাসা খোলা আদালতে আমাকে তিনি ওইসব প্রশ্ন করবেন আর আমাকে জবাব দিতে হবে? তিনি কি করবেন না করবেন তা আমি কেমন করে জানবো বলতো? তবে হ্যাঁ, বিচার হবে খোলা আদালতে। যা সত্যি সত্যি ঘটেছে তাই বলবি। তুই তো কোনো অপরাধ করিসনি, বিচারটা তো তোর হচ্ছে না। তোর ভয়টা কি? না মানে ভয়ের কথা হচ্ছে না, কিন্তু না, শরমের কথাও নয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে সমাজে বদমাইশদের দৌরাত্ম্য বাড়তেই থাকবে। বেশিরভাগ নির্যাতিতা মেয়ে লোকলজ্জার ভয়ে সত্য ঘটনার কথা চেপে যেতে চায়। তাতে ওই হারামজাদাগুলো আরও সাহস পায়, ভাবে মেয়েটা লজ্জায় কারোর কাছে এসব কথা বলবে না। জেল নয়, অগাস্টিনোকে ফাঁসির দড়ি থেকে না ঝোলালে আমার তৃপ্তি হবে না। মনে পড়ে গেল অগাস্টিনোর মুখখানা। অগাস্টিনো বাপির বন্ধু, বয়সে বছর 5 ছোট। আমি তাকে আমার মেয়েবেলা থেকেই দেখে আসছি। তার কাঁধে চেপে ক্যাপিটালে জৌলুস দেখতে গেছি। আমার চেয়ে সে না হোক 20 বছরের বড়, আর এ বাড়িতে তার যাতায়াত বহুদিনের, মায়ের আমল থেকে। অগাস্টিনো কাকুকে বাপি ফাঁসির দড়ি থেকে ঝোলাতে চায়? না না, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। অন্যায় সে করেছে, কিন্তু তাই বলে ফাঁসির দড়ি থেকে? না, আমি বোধহয় উল্টোপাল্টা লিখে চলেছি। কি জানেন, এই সব কথা কিভাবে গুছিয়ে বলতে হয় তা তো জানি না।
আপনাদের তো এখনো বলাই হয়নি যে আমি লোকটাকে। অগস্টিনো কাকুর অপরাধটা কি? কেন তার বিরুদ্ধে বাপি আদালতে মামলা এনেছে? প্রথমে নিজের পরিচয়টাই দিই। আমার নাম আর্টেমিসিয়া। আমার বাপির নাম ওরাজিও জেন্টেলেসচি। আমার বয়স এখন 18। হ্যাঁ, 18ই হবে হিসাব মতো, কারণ এটা তো 1611। আমার জন্ম গত শতাব্দীর শেষ দশকে, 1593 সালে। আমাদের নিবাস রোম শহরের একেবারে পশ্চিম প্রান্তে, বলা যায় শহরতলিতে, সমুদ্রের কাছাকাছি। এ বাড়িটা বানিয়েছিলেন আমার দাদু। তার ছিল 2টি সন্তান। আমার নিজের কাকু সৈন্যদলে যোগ দেয়, যৌবনেই শহীদ হয়ে যায়। তাই দাদুর দেহান্তে বাপি হলো এ বাড়ির একচ্ছত্র মালিক। বাড়ি অবশ্য খুব ছোট, 1 তলা টালির 3খানি ঘর, আর 1 চিলতে উঠান বাড়ি দিয়ে রান্নাঘর। স্নানাগার বা শৌচাগার সে আমলে কোনো বাড়িতেই থাকতো না। স্নানের জন্য আছে অত বড় সমুদ্র, আর পানীয় জল সংগ্রহ করে আনতে হতো একটি সরকারি ইদারা থেকে, কপিকলের সাহায্যে। কুয়োতলায় হতো মেইলি গুলতানি, পাড়ার নানান বাড়ির কেচ্ছা কাহিনী। আমার জন্ম এখানেই। জীবনের প্রথম 10টা বছর কেটেছে এই বাড়িতেই। তারপর 7 বছর অন্যত্র। ফিরে আসি 17 বছর বয়সে। তারপর বছরখানেক এখানেই আছি। মাঝের ওই 7টা বছরের অনুপস্থিতির কারণটি মর্মন্তদ, মাতৃবিয়োগ। বাপি দ্বিতীয়বার বিবাহ করল না। সে হয়ে গেল ভবঘুরে চিত্রকর। কাহা কাহা মুলুকে ছবি এঁকে বেড়াতো, সঙ্গে করে নিয়ে ঘোরা সম্ভবপর নয়। আবার 10 বছরের একটা মেয়েকে একা ফেলে যেতেও তার মন সরল না, সাহসও হলো না। পাড়ার উঠতি জোয়ান ছেলেগুলো তো আর সুখদেব গোসাই নয়। সেই 10-11 বছর বয়সেই আমি তা বুঝতে পারতাম, বাপিও। আমার এমন দুর্ভাগ্য, চেনা জানা মাসি পিসি, ওই যাকে বলে আপনজন, তা জুটল না। বাপি আমাকে ভর্তি করে দিয়ে এলো এ পাড়ার একটি চার্চ সংলগ্ন ফ্রেঞ্চ কনভেন্টে, সান্তা ত্রিনিতা দেই মুন্তি কনভেন্টে। ওরা এরকম অসহায় বালিকা বা কিশোরীদের সাময়িকভাবে আশ্রয় দেয়। আহার আশ্রয় তো দেয়ই, তার চেয়ে বেশি যা দেয় তা শিক্ষা, সহবত, ঘরকন্নার কাজে তালিম আর নিরাপত্তা। মায়ের আকস্মিক তিরোধানে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম, এ কথাটা অস্বীকার করব না। সেটাই স্বাভাবিক। কিন্তু এখন ভেবে দেখি, ঈশ্বরের এই অভিশাপটা একদিকে আশীর্বাদ। জীবনের প্রথম 10টা বছর লিখতে পড়তে শিখিনি। এ তল্লাটে সে আমলে মেয়েদের স্কুল বলে কিছু ছিল না। আমাদের পাড়ায় লেখাপড়া জানা মেয়ের সংখ্যা 2 হাতের আঙুলে গুনেও বলা যায়। তারাও কোনো শিক্ষয়িত্রীর কাছে লেখাপড়া শেখেনি, যেহেতু মেয়েদের কোনো বিদ্যালয়ই ছিল না। নাম সই করতে শিখেছে বাপদাদার কাছে। কনভেন্টে গিয়ে আমার সেই সুযোগটা হয়ে গেল। রোমান স্ক্রিপ্ট। মাদার সুপিরিয়র ছিলেন সহজ সরল কিন্তু শক্ত মানুষ। আমাকে বলে দিয়েছিলেন, তুমি নান নও, কিন্তু এই নানরিটা আপাতত তোমার বাড়ি। নিজের বাড়ি মনে করে এর কাজকর্ম করতে হবে। সিস্টার গ্র্যাজেল্লা তোমাকে সেসব কাজ বুঝিয়ে দেবেন। এছাড়া এখানে থাকতে হলে কিন্তু কিছু পড়াশোনাও শিখতে হবে বাপু। 6-7টা বছর কেটে গেল কনভেন্টে। আলাপ হলো দিদিদের সঙ্গে, ক্রমে ঘনিষ্ঠতা। সিস্টার গ্র্যাজেল্লা, মাদার মার্গারেট, সিস্টার পাওলো, ওরা সকলেই বয়সে আমার চেয়ে অনেক বড়। নানান কারণে সংসার ত্যাগ করে সন্ন্যাসিনীর জীবন বেছে নিয়েছেন। নানারিতে একটি অলিখিত নিয়ম ছিল যে প্রাক সন্ন্যাসিনী জীবনের কথা আলোচনা করা যাবে না, জিজ্ঞাসা করতে নেই। তাই ওদের আন্তর্গভীরে যে কী বেদনা লুকিয়ে আছে, কিসের বিকর্ষণে ওরা সংসার ত্যাগ করে মা মেরির আশ্রয়ে এসেছেন, তা জানা ছিল না। কে কুমারী, কে সধবা এবং কে বিধবা, তাও আন্দাজ করা কঠিন।
এ প্রসঙ্গে একদিন কথা হচ্ছিল সিস্টার গ্র্যাজেলদার সঙ্গে। উনি বললেন, ওটা তোমার ভুল ধারণা আর্টিমিসিয়া। কোনো কিছুর আঘাতে, সংসারের বিকর্ষণে যে সবাই মা মেরির স্মরণ নিয়েছে, এটা ধরে নিচ্ছ কেন? সেন্ট পিটার, সেন্ট পলস থেকে শুরু করে কত কত মহামানব তো জিসাসের আকর্ষণেই চার্চের দিকে ছুটে এসেছেন, তাই নয়? তাদের কথা জানি না। আমি এসেছি মাকে হারিয়ে। আমি এসেছি আমার বাপি বিবাগী হয়ে যাওয়ায়। মোট কথা, অক্ষর পরিচয় হলো। শুধু সমকালীন ইটালিয়ান নয়, ল্যাটিন এবং ফ্রেঞ্চও। গ্রিকটা বড় কঠিন, ওটা হলো না। আমাদের নানারিতে চিলেকোঠায় বাস করতেন একজন বৃদ্ধ সন্ন্যাসী, একমাত্র পুরুষ বাসিন্দা, ফাদার সেবাস্টিয়ান। অসাধারণ পণ্ডিত এবং শিল্পী। নানারি এবং চার্চের একটি যৌথ গ্রন্থাগার ছিল, অধিকাংশই ধর্মীয় পুস্তক, বাইবেল অথবা ইহুদি ধর্মের উপরে বই। এমনকি ওই যে সাগর পাড়ে একটা বিচিত্র দেশ আছে না, হিন্দুস্থান, সেখান থেকেও আমদানি করা সংস্কৃত ধর্মপুস্তক। সেসব বইয়ের পৃষ্ঠা সংখ্যা পর্যন্ত ছিল অন্যরকম। 10x10 হলে সেখানের পৃষ্ঠা সংখ্যা সি হবে না, হবে 100। শেষ দুটো গোল্লাকে বলে সাইফার, 0। কি যে জটিল হিসাব, মাথায় ঢুকত না। ওকে নাকি বলে রকমই হিন্দ। যাক ওসব তত্ত্বকথা। চিলেকোঠার ঘরে আমরা 3টি নাবালিকা আশ্রয় প্রার্থিনী লেখাপড়া শিখতে যেতাম ওই বুড়োর কাছে। আগেই বলেছি, ফাদার সেবাস্টিয়ান দারুণ ছবি আঁকতেন, বড় বড় ক্যানভাসে, কখন আবার দেওয়ালে, ফ্রেস্কো অথবা মুরাল। অবাক হয়ে দেখতাম, বাপি কিংবা অগাস্টিনো কাকুর চেয়ে এই ফাদার সেবাস্টিয়ানের আঁকা ছবিগুলি অনেক বেশি প্রাণবন্ত। কি যে তফাৎ সে বয়সে বুঝিনি, এখন বুঝতে পারি। ফাদার সেবাস্টিয়ান ওই প্রয়োগবিদ্যাটি আয়ত্ত করতে পেরেছিলেন যাকে চিত্রশিল্পের ভাষায় বলে পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত। কে তাকে শিখিয়েছিল জানি না, বোধ করি তিনি ধ্যানের দৃষ্টিতে বুঝতে পেরেছিলেন যে ত্রিমাত্রিক জগতের প্রতিবিম্ব দ্বিমাত্রিক চিত্র জগতে বিধৃত করতে হলে কিছু আঙ্কিক নিয়ম মেনে চলতে হবে, যাকে পরবর্তী যুগের শিল্পগুরুরা বলেছেন ভ্যানিশিং লাইন, আই লেভেল, ভিউ পয়েন্ট ইত্যাদি। এসব কথা সে আমলে আমার জানা ছিল না, এখন আপনাদের জানা আছে বলে লিখছি। ত্রিমাত্রিক জগৎকে কি মন্ত্রে দ্বিমাত্রিক ক্যানভাসে বন্দি করা যায় সে বিদ্যাটি কে প্রথম আবিষ্কার করেছিলেন জানি না। হয়তো তিনিও ছিলেন সন্ন্যাসী, কারণ ধ্যানের দৃষ্টি ছাড়া সেই ভোজবিদ্যা বোধহয় আয়ত্ত করা যায় না। বাপি সেটা আয়ত্ত করতে পারেনি। তার হাত খুলত সূক্ষ্ম কাজে, ফুল লতা পাতায় চেরাব অর্থাৎ শিশু মূর্তিতে। কিন্তু বৃহত্তর পটভূমিকায়, যেখানে কাছের জিনিস এবং দূরের জিনিস একই চিত্রভূমিতে দেখানো হচ্ছে, সেখানে গোটা ছবিটা কেমন যেন অবাস্তব মনে হতো। অগাস্টিনো কাকুর ক্ষেত্রে ব্যাপারটা ছিল ঠিক উল্টোটা। জ্যামিতিক হিসেবে নয়, শুধু চোখ আন্দাজি পরিপ্রেক্ষিত ভোজবিদ্যাটা সে কিছুটা আয়ত্ত করতে পেরেছিল। কিন্তু নরনারীর প্রতিকৃতিতে ফুল লতা পাতায় সেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম তুলির টানের প্রয়োজন হতো, সেখানে সে ব্যর্থ। তাই ওরা যুগলবন্দি বায়না নিত। মোটামুটি ছকটা চারকোল পেন্সিলে এঁকে দিত অগাস্টিনো কাকু, মামুলি লাইনগুলোও টানত। আর যেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম তুলির টানের খেল, সেখানে এগিয়ে আসতো বাপি। যুগলবন্দিতে প্রতিটি প্রাচীর চিত্র উতরে যেত দারুণভাবে। লেখাপড়ায় ছেলেবেলায় আমার মন ছিল না, শিখিনি। কিন্তু বাপি আর কাকুর ওই যুগলবন্দি শিশুকাল থেকেই আমায় কেমন যেন টানত। বাপির রঙিন চক নিয়ে মসৃণ মেঝেতে আঁকিবুকি ছবি আঁকতাম, কুকুর, বেড়াল, ব্ল্যাকবোর্ড, কখনো বা ঘুমন্ত শিশু। মা মারা যাবার পর বাপি আমাকে কনভেন্টে রেখে কোথায় যেন চলে গেল, রোম ছেড়ে।
অগাস্টিনো কাকুও চলে গেল ওর সঙ্গে, কোনো এক ব্যারনের প্রাসাদে মুরাল আঁকার বায়না নিয়ে। কনভেন্টে থাকতে নিজের কাজটুকু সেরেই আমি ছুটে যেতাম সেই একান্তচারী বৃদ্ধ সন্ন্যাসীর চিলেকোঠায়। দেখতাম হয় তিনি বই পড়ছেন অথবা ছবি আঁকছেন। একদিন জিজ্ঞেস করেছিলাম, ফাদার, আপনি তো গির্জায় যান না, প্রার্থনা করেন না? বুড়ো বললে, ঈশ্বর এক একজনকে এক এক রকম প্রার্থনা মন্ত্র শেখান। আমার প্রার্থনা মন্ত্র এই রং তুলি ক্যানভাস। ওকে অনুরোধ করেছিলাম ছবি আঁকার প্রার্থনা মন্ত্র আমাকে শিখিয়ে দিতে। উনি রাজি হননি। ওর মতে সংসারে মেয়েদের জন্য ঈশ্বর অন্য জাতের কাজের ব্যবস্থা রেখেছেন। ছেলেরা হরেক রকম কাজ করবে, লড়াই করবে, চাষ করবে, মাছ ধরবে, নৌকা বাইবে, কেউ বা মা মেরির ছবিও আঁকবে। কিন্তু মেয়েদের কাজ অন্যরকম। তারা করবে ঘরের কাজ, পুরুষের জন্য রান্না করবে, ঘরদোর সাফ রাখবে, সন্তান মানুষ করবে, ব্যাস, ছবি আঁকবে না। এটাই ছিল সেকালীন বিশ্বাস। মেয়েদের ছবি আঁকা বারণ। যেমন বারণ গোঁফদাড়ি রাখা। কেন? ভগবান সে অনুমতি দেননি যে। তাই পাক্কা 6টি বছর স্কুলের বাগানে ফুল ফুটিয়েছি, চার্চের আইল আর নেভ ঝাড়পোছ করেছি, জল দিয়ে মুছেছি। আর অবসর পেলেই জুলজুল চোখে তাকিয়ে দেখেছি ফাদার সেবাস্টিয়ানের ছবি আঁকা। তাতে বুড়ো আপত্তি করতো না, কারণ আমি যে আর্নো নদী থেকে নানান রঙের পাথর কুড়িয়ে আনতাম, ঘষে ঘষে কত রকম রং তৈরি করে দিতাম, সিপিয়া, কোবাল্ট ব্লু, ভার্মিলিয়ন অথবা ইয়েলো অকার। নিজে হাতে না আঁকলেও ছবি আঁকার প্রক্রিয়াগুলো দেখে দেখে বেশ কিছুটা শিখে নিয়েছিলাম। তারপর এক পাতা ঝরা ফলের সন্ধ্যায় সিস্টার পাওলো ছুটতে ছুটতে এসে বললে, আর্টেমিসিয়া, তোর সঙ্গে একজন দেখা করতে এসেছেন, সাক্ষাৎকার কক্ষে অপেক্ষা করছেন। কে বলতো? আমাদের পাড়ার মুদি বা বেকারের সেই ছোকরাটা নিশ্চয় নয়। বলি, বাপি, নিচে গিয়ে দেখ। যা ভেবেছি তাই। এই 6 বছরে বাপি বেশ কিছুটা বুড়িয়েছে। ওর বয়স এখনো 50 হয়নি, কিন্তু দাড়িতে সাদা চাইনিজ হোয়াইট ছোপ। আরে বাস, তুই যে একেবারে লেডি হয়ে উঠেছিস রে আরটি। এপাশ ফিরে দেখি বসে আছে অগাস্টিনো কাকু। সেও এতদিনে প্রায় 40 ছুঁই ছুঁই। বলি, তুমিও আর কচি খোকাটি নও অগাস্টিনো কাকু, কবে এলে রোমে? বাপি বললে, সেসব খোশ গল্প বাড়ি গিয়ে হবে, তোর জিনিসপত্র গুছিয়ে নে। মাদার সুপিরিয়র ছাড়পত্র দিয়েছেন, তুই এখন আমাদের সঙ্গে রোমেই থাকবি, তোর ছুটি হয়ে গেছে। অগাস্টিনো বলে, আমরা দুজন এতদিন ছিলাম ভবঘুরে আর্টিস্ট, এখন হয়ে গেছি রোমান গেরস্ত। বাপি বললে যে, আমার ছুটি হয়ে গেছে, আমার তো খুশিয়াল হয়ে ওঠার কথা, কিন্তু আমি তো এখানে বন্দিনী ছিলাম না। এই নানারিটাই যে ধীরে ধীরে হয়ে উঠেছে আমার বিকল্প হোম। সিস্টাররা সবাই আমার দিদি, সিস্টার পাওলো, সিস্টার গ্রাজিল্লা, মাদার মার্গারিটা। তার ভিতর আমি যে আমার হারিয়ে যাওয়া মায়ের আভাস পেয়েছি, আর ফাদার সেবাস্টিয়ানের মধ্যে আমার না দেখা দাদু। বাগানের প্রতিটা ফুল গাছের সঙ্গে আমার সখিত্ব, গির্জায় প্রতিটি পিউয়ের সঙ্গে, নুড়ি বিছানো পথের প্রতিটি পাথরের সঙ্গে আমার মিতালি। কিন্তু উপায় নেই, এটাই জীবন। বাপের কাছে একদিন সময় চেয়ে নিলাম, কাল যাব। একটি দিন সবাই আমাকে কত আদর করলো, সোহাগ জানালো। অনেকেই বলল, সময় পেলে মাঝে মাঝে এসে দেখা করে যেও। সিস্টার পাওলো বলে, ইচ্ছা করলেই কি হয়?
ওর যদি বিয়ে হয় মিলান বা পাদুয়ায়, তাহলে কি আর যখন তখন আসতে পারবে? হঠাৎ বিয়ের কথা উঠে পড়ায় কেমন যেন লজ্জা পেলাম। কথাটা অবশ্য ঠিকই, এতদিন গির্জার বাগানে ফুল ফুটিয়েছি, এখন যে আমার নিজের ফুল ফোটানোর সময় এসে গেছে। মাদার সুপিরিয়র আশীর্বাদ করে বললেন, শুনলাম খবর, তোমার বাবা রোমে ফিরে এসেছেন, তুমি তার কাছে চলে যাচ্ছ। মা মেরি তোমাকে আশীর্বাদ করুন। একটা কথা মনে রেখো আর্টেমিসিয়া, আমাদের এই আশ্রমও তোমার নিজের বাড়ি। যখনই ইচ্ছা হবে এসে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যেও। এমনকি তুমি যদি এখানেই থেকে যেতে চাও, কখনো যদি সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করতে ইচ্ছা করে, তাতেও আমরা সানন্দে স্বীকৃত। তুমি তো আমাদেরই মেয়ে। আমার চোখে জল এসে গেল। দ্বিতীয়বার মাতৃহীন হলাম। ভেবেছিলাম 5-6 বছর পরে বাড়িতে এসে দেখব সব কিছুর উপরে 2 আঙুল ধুলোর আস্তরণ। অবাক হলাম সেটা দেখতে না পেয়ে। বাপি 3-4 দিন আগে এসেছে, পাড়ার কিছু বেকার ছেলেকে দিয়ে সব কিছু ঝাড়পোছ করিয়েছে, এমনকি কিচেনে বাসনপত্রগুলো ঝকঝক করছে। সেগুলো অবশ্য পাড়ার বেকার ছেলেরা সাজায়নি, যে সাজিয়েছে তার সঙ্গে বাপি আলাপ করিয়ে দিল। এ হচ্ছে অ্যালেন, রান্নাবান্না বা ঘরের আর সব কাজ এই করবে। ও আমার সঙ্গেই এসেছে মিলান থেকে। আর অ্যালেন এই হচ্ছে আমার একমাত্র মেয়ে আর্টেমিসিয়া। বুঝতে পারি মহিলাটি আমার মায়ের বিকল্প, মায়েরই বয়সী, কিন্তু ওর মর্যাদাটা কতটুকু? ওকে কি গৃহকর্ত্রীর বিকল্প হিসেবে আমার বাও করার কথা, নাকি গৃহস্বামীর একমাত্র কন্যাকে সে বাও করবে? সমস্যা মিটে গেল ও হাতটা বাড়িয়ে দেওয়ার। তোমার কথা ওরাজিওর কাছে এত শুনেছি যে ও পরিচয় করিয়ে না দিলেও আমি তোমাকে চিনে নিতে পারতাম। আমি আর কোন মুখে সে কথা বলি? বাড়িতে যে আমার জন্য এমন একটি বিস্ময়ের প্রতীক্ষা করছে, সেই কথা বাপি ঘুণাক্ষরেও জানায়নি। তাই বলি, তোমার সঙ্গে আলাপ হয়ে আনন্দিত হলাম। সত্যিই তা হলাম। 2-4 দিনের মধ্যেই। মহিলা বেশ কাজের, রান্নার হাতও ভালো, সব কিছু ঠিক মতো গুছিয়ে রাখে। আমার ফেলে দেওয়া জিনিসপত্র ঠিক চিনে নিয়ে আমার ঘরে সাজিয়ে রেখেছে। বড় ঘরটা বাপির, আর পিছন দিকের ঘেরা বারান্দায় একটা জনকে ক্যাম্পখাট পেতে অ্যালেন রাত্রিবাস করে। অগাস্টিনও আগের মতোই যাতায়াত শুরু করলো। সে কোথায় থাকে জানি না, কাছে কোথাও হবে। শুনলাম ওরা যুগলবন্দি এবার রোমে একটা মুরাল আঁকার কাজ পেয়েছে। রোমান ফোরামের এক প্রান্তে পালটাইন হিলের পাদদেশে অবস্থিত সান্তা মারিয়া আন্তিকুয়ায় তারই কার্টুন আঁকা হচ্ছে এখন। বিষয়বস্তু সবই বাইবেল থেকে। সিস্তিন চ্যাপেলে মিকেলেঞ্জেলোর অনবদ্য মুরালের অনুসরণে। 2-4 দিন পরে বাপি সরাসরি আমাকে প্রশ্ন করল, তুই নাকি আজকাল ছবি আঁকছিস? অবাক হলাম। প্রতি প্রশ্ন করি, কে বলল? অ্যালেন, তুই নানারি থেকে যেসব মালপত্র এনেছিস তার ভিতর অনেকগুলি গোটানো ক্যানভাস ছিল, অ্যালেন বললে। রীতিমতো বিরক্ত বোধ করি। হ্যাঁ, অনেকগুলি ক্যানভাস আমি নিয়ে এসেছি, কিছু সমাপ্ত কিছু অসমাপ্ত। ফাদার সেবাস্টিয়ান যদিও আমাকে ছবি আঁকতে বারণ করেছিলেন, বলেছিলেন স্ত্রী লোকে ছবি আঁকবে এটা ঈশ্বরের বিধান নয়, কিন্তু মাদার মার্গারিটা ছিলেন একেবারে ভিন্ন মেরুর বাসিন্দা। তিনি আমাকে রং তুলি ক্যানভাসের যোগান দিতেন। উনি নিজে ভালো ছবি আঁকতে পারতেন না বটে, তবে চিত্র সমালোচনায় প্রচণ্ড দক্ষ ছিলেন। ছবির ভালো মন্দ বুঝতেন। আমি লুকিয়ে ছবি আঁকতাম। বিরক্ত হলাম এ কারণে যে অ্যালেন আমাকে না জানিয়ে আমার জিনিসপত্র ঘেঁটেছে। আমি তাকে আমার আঁকা ছবি দেখাইনি, অথচ সে দেখেছে। সে প্রসঙ্গ এড়িয়ে বলি, হ্যাঁ, অবসর সময় ওখানে ছবি আঁকার চেষ্টা করতাম। ওখানে একজন বৃদ্ধ সন্ন্যাসী ছিলেন, ফাদার সেবাস্টিয়ান। তিনি খুব ভালো ছবি আঁকতে পারেন, ক্যানভাস আর মুরাল। তিনি তোকে শেখাতেন? না,
তার ধারণা স্ত্রীলোক ঘরকন্না করবে আর বাচ্চা মানুষ করবে, বড়জোর সেলাই ফোঁড়াই, কিন্তু ছবি আঁকিয়ে নয়। বাপি দৃঢ়স্বরে বলল, আমি তার সঙ্গে একমত নই। বাইবেল কোথায় বলেছেন যে মেয়েরা শুধু তুলি ধরলে নরক দর্শন অনিবার্য? কই দেখি তোর আঁকা ছবি। ছবিগুলো দেখালাম। বাপি খুশি হলো, বললেন, তোর আঁকার হাত বেশ ভালো, ব্রাশের টান বেশ জোরালো, কিন্তু কম্পোজিশন এখনো দুর্বল, পার্সপেক্টিভ ঠিক হয়নি। বলি, তা জানি, অথচ ফাদার সেবাস্টিয়ানের পার্সপেক্টিভ একেবারে নিখুঁত। কিছু মনে করো না বাপি, তোমার নিজের পার্সপেক্টিভ কেন সে কি আর আমি জানি নে। সেই জন্যই তো ওই অগাস্টিনো ছোড়াটাকে গাধা ভোট করে নৌবিহার করতে হয়। আসলে কি জানিস, ওই পার্সপেক্টিভ জ্ঞান একটা ঈশ্বর দত্ত ক্ষমতা, যেমন মানুষের গানের গলা, কবিতা লেখার ক্ষমতা। ও তো অঙ্ক কষে হয় না, ভগবান যাকে দেন। আমি বাধা দিয়ে বলি, কিন্তু আমি দেখেছি ফাদার সেবাস্টিয়ান আঙ্কিক প্রযুক্তির মাধ্যমে পরিপ্রেক্ষিত নির্ণয় করতেন, ক্যানভাসের উপরে কাঠের স্কেল ফেলে, একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে। কিন্তু অগাস্টিনো তো তা করে না। তাই তো অগাস্টিনো কাকুর ছবিতে পরিপ্রেক্ষিত মোটামুটি ঠিক হয়, নিখুঁত হয় না। ওর চোখ আন্দাজটা ভালো। তা সেই চোখ আন্দাজটুকু তার কাছ থেকে শিখে নে না। আপত্তি কি যদি অগাস্টিনো কাকু রাজি হয়? রাজি হবে না কেন, এ তো ঘরোয়া ব্যাপার। আমিও আন্দাজ করেছিলাম অগাস্টিনো কাকু রাজি হয়ে যাবে। প্রথম দিনই বলেছিল, আরে বাস, তুই যে একদম লেডি হয়ে গেছিস। একজন উদ্ভিন্ন যৌবনা অষ্টাদশীকে প্রৌঢ়ত্বের প্রান্তে উপনীত মানুষ যদি ঘেঁষাঘেঁষি বসে ছবি আঁকা শেখাতে রাজি হবে না, এ কি হয়? বিশেষ করে মেয়েটি যদি গন্ধদ্রব্য মাখে। অগাস্টিনো কাকু এক কথায় রাজি। আমার আঁকা তেল রঙের ছবিগুলি অনেকক্ষণ ধরে দেখল। অধিকাংশ ছবি কিছু হয়নি, তবে দুই একটি বেশ ভালোই উতরেছে। এটাই হলো অগাস্টিনো কাকুর মত। বললে, তুই কিছু ভাবিস নে রে, আমি 15 দিনের মধ্যে তোকে পার্সপেক্টিভ ব্যাপারটা শিখিয়ে দেবো। আমি বলি, তুমি নিজে জ্যামিতিক নিয়মটা জানো? দূরের জিনিস কী নিয়মে ছোট হয়, ওয়ার্মস আই ভিউ আর বার্ডস আই ভিউ, এর জ্যামিতিগত পার্থক্যটা কি তা জানো? অগাস্টিনো কাকু ঢোক গিলে বলে, অঙ্ক কষে বা জ্যামিতিক রেখা টেনে তো তা করা যায় না, স্রেফ এলেম। আঁকতে আঁকতে সেটা আয়ত্তে এসে যায়, তুই দেখবি তোরও এসে যাবে। বুঝতে পারি সেই গূঢ় রহস্যের প্রযুক্তিবিদ্যা অগাস্টিনো কাকু জানে না, তবে অভ্যাস বসে কিছুটা এলেম এসে গেছে ওর। সেইটুকুই বা শিখে নিতে দোষ কি? চিত্রকর আমাকে হতে হবেই, সেটাই আমার জীবনের ব্রত। যার কাছে যতটুকু শেখা যায় শিখে নিতে হবে। অগাস্টিনো কাকু রোজই আমাকে শেখাতে আসে। আবার নতুন করে শুরু করতে হলো স্টিল লাইফ, অর্থাৎ টেবিলের ওপর ফুলদানি, বই, মূর্তি সাজিয়ে রেখে রেখাঙ্কন, একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে, কখনো পতঙ্গ দৃষ্টিতে, কখনো বা বিহঙ্গ দৃষ্টিতে। কাকু যখন শেখাতো তখন বাড়িতে আমরা 3 জন। বাপি 7 সকালে একটা প্রাসাদে কিছু মুরাল কাজ ফিনিশিং টাচ দিতে বেরিয়ে যেত, ফিরে আসতো পড়ন্ত বেলায়। আমরা 2 জন বাইরের ঘরে বসে ছবি আঁকা শিখতাম, আর অ্যালেন রান্না করতো অথবা ঘরের টুকিটাকি কাজ। কখনো হাত অবসর হলে এসে বসতো আমাদের ছবি আঁকা দেখতে। অগাস্টিনোকে বলতো, আমাকেও ছবি আঁকার কায়দাটা শিখিয়ে দাও না অগাস্টিনো। কাকু বলতো, তুমি মজুরি কি দেবে? তোমাকে রান্না করার কায়দাটা শিখিয়ে দেবো। রান্না শিখে আমার কি ফয়দা? দোকানে গিয়ে 1 মুঠো লিরা ফেলে দিলেই তো উমদা উমদা খাবার পাওয়া যায়। আর দাম মিটিয়ে দেবার সঙ্গতি যখন থাকবে না, তখন তোমার সামনে নতজানু হয়ে প্রপোজ করব, বলবো আমাকে বিয়ে করো। আমি তো নির্ঘাত তা প্রত্যাখ্যান করব। এভাবেই ওরা হাসি মশকরা করতো আমার সামনে। একদিন অ্যালেন সামনের বেকারি থেকে রুটি কিনে আনতে গেল।
নির্জনতার সুযোগে অগাস্টিনো হঠাৎ বলে বসে, ভালো কথা, আচ্ছা আর্টেমিসিয়া, আজ 2 সপ্তাহ ধরে আমি তোমাকে ছবি আঁকা শেখাচ্ছি। তুমি তো দুটি উইকেন্ডে আমার মজুরি মিটিয়ে দিলে না। আমার মজুরিটা এবার দাও। আমি চমকে উঠি, বলি, মজুরি মানে? সে কথা তো কিছু হয়নি। আমার পকেট মানি এত সামান্য। অগাস্টিনো বললে, আমার তো তা বিশ্বাস হয় না। তোমার দুটি বুক পকেটই তো আজকাল উপচে পড়তে চায়। আমি অবাক হয়ে যাই। ওর যে এমন কুমতলব হতে পারে আগে কোনো দিন চিন্তাই করিনি। সদর দরজাটা খোলাই আছে। অগাস্টিনো ভ্রুক্ষেপ করল না। হঠাৎ হাত বাড়িয়ে আমার বাহুমূল দৃঢ় মুষ্টিতে ধরে ফেলে। আমি চাপা গলায় বলি, এই এসব কি হচ্ছে? এখনো বোঝনি? তুমি মজুরি দিচ্ছ? হঠাৎ আমাকে 2 হাতে জড়িয়ে ধরে মুখে চুমু খেল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে আমি বাধা দেবার সময় পাইনি। আমার মনে হলো আমার মুখটা ফাঁক করে কে যেন 1 চামচ চিলি সস ঢেলে দিয়েছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু ততক্ষণে ও আমার বাঁ দিকের বুক পকেট হাতড়াতে শুরু করে দিয়েছে। আমি কেমন যেন অবশ হয়ে গেলাম। জীবনের 18টা বছর আমার এমন পরিবেশে কেটেছে যে এই জিনিসের স্বাদ আমার জানা ছিল না। মাত্র 10 বছর বয়সে নানারিতে চলে যাই। ভূমধ্যসাগরীয় আবহাওয়ায় তখন আমি খুকি। স্কুল জীবনে কখনো পড়িনি। বয়ফ্রেন্ড কাকে বলে জানি না। আর নানারির প্রমিলা রাজ্যে এইসব অভিজ্ঞতার প্রশ্নই ওঠে না। একটু পরেই বেকারি থেকে ফিরে এলো অ্যালেন। তখন আমরা দুজন বেশ কিছু দূরত্ব বজায় রেখে নিশ্চুপ বসে আছি। না আঁকছি ছবি, না করছি গল্পগাছা। অ্যালেন বুদ্ধিমতী। আমাদের দিকে এক নজর দেখে নিয়ে বলে ওঠে, কি ব্যাপার, 10-15 মিনিট ছিলাম না, এর মধ্যে কি তোমরা দুজন ঝগড়া করলে নাকি? আমার কণ্ঠে স্বর ফুটল না। আমার ঠোঁট দুটো তখনও জ্বলছে। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা জালে পড়া স্যামনের মতো ঘাই দিয়ে দিয়ে উঠছে। অগাস্টিনো ওকে বললে, তোমার এমন অদ্ভুত ধারণা কেন হলো ঝগড়া করেছি? তোমরা ছবিও আঁকছো না, কথাও বলছো না। এ কি তোমার রান্নাঘরের ছ্যাঁকছোক? ছবি আঁকা একটা সাধনার কাজ। আমরা দুজন থিঙ্ক করছিলাম। ও সরি, আমি বুঝতে পারিনি। আমি তো কোনো দিন আর্টেমিসিয়ার মতো 18 বছরের যুগটা পার হয়ে আসিনি। অগাস্টিনো চট করে উঠে দাঁড়ায়, বলে, তোমার সঙ্গে সারাদিন আবোল তাবোল বকলে আমার চলবে না। আর চলি, আমাকেও তো রুজি রোজগারের ধান্দায় থাকতে হয়। তারপর আমার দিকে ফিরে বলে, কাল এই সময় আবার আসব। তুমি স্টিল লাইফ ছবিটাতে রং দেওয়া শেষ করে রেখো আর্টেমিসিয়া। স্টিল লাইফ অত স্টিল হলে চলবে না। আমি ততক্ষণে সামলে নিয়েছি। বুঝতে পারি স্টিল লাইফ বলতে ও কী ইঙ্গিত করছে। চুম্বনকালে আমার ছিল অসাড় ভূমিকা। বলি, না, আপনাকে আর আসতে হবে না। আপনাকেও তো রুজি রোজগারের ধান্দায় থাকতে হয়। আমি তো আপনাকে কোনো টিউশন ফি দিতে পারছি না। অ্যালেন যাবার জন্য পা বাড়িয়েছিল। হঠাৎ থমকে থেমে গেল। শুধু আমার কণ্ঠস্বরের পরিবর্তনটুকুই নয়, সে নিশ্চিত খেয়াল করেছে যে আমি কাকুকে তুমি না বলে আপনি বলছি। তাছাড়া অ্যালেনের সামনে টিউশন ফি দেওয়ার কথাটা বলা উচিত হয়নি। ও হয়তো ভাবছে ঠাকুর ঘরে কে ঢুকেছে এই প্রশ্নের সঙ্গে কলা খাওয়ার প্রসঙ্গ এইভাবে উঠে পড়ল কেন। পর 3 দিন অগাস্টিনো এলো না। ইতিমধ্যে ব্যাপারটা আমি তলিয়ে রেখেছি। এখন মনে হচ্ছে হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি। সেই ক্ষণিক মুহূর্তের স্মৃতি যখন মনে ভেসে আসে তখন আর অনুভূতিটাকে শুধু চিলি সসের আগুন ঝরা মনে হয় না,
বুক পকেট হাতড়ে অগাস্টিনো আমার কিছু কেড়ে নিয়েও যায়নি। অনুভূতিটার কথা মনে পড়লে এখনো কেমন যেন তীর তীর করে শরীরটা। আসল ব্যাপারটা এখন বুঝতে পারি। ঘটনাটা অপ্রত্যাশিত ছিল বলেই ওটাকে অঘটন মনে হয়েছে। না হলে শহরতলির কোনো রোমান অষ্টাদশীর কাছে অমন অভিজ্ঞতা অস্বাভাবিক নয়। আরও একটা কারণ আমাদের বয়সের পার্থক্য। ও যদি 25-26 বছরের একটা উঠতি জোয়ান হতো। তাই চতুর্থ দিনে অগাস্টিনো কাকু যখন হঠাৎ এসে হাজির হলো তখন মনে মনে খুশিয়াল হয়ে উঠি। কাকু জানতে চায়, কি ছবি আঁকার বাতিক ঘাট থেকে নেমেছে? বলি, বাতিক হবে কেন, আমি তো ছবি আঁকাটাকে প্রফেশন হিসেবে নেব। ও মা, সে কি, মেয়েরা তো শখ করে ছবি আঁকে, তাদের আসল কাজ তো রান্না বান্না, ঘরদোর সাফ রাখা আর বাচ্চা সামলানো। আমি জবাব দিই না। অগাস্টিনো আমার অনুমতির অপেক্ষায় থাকে না। রং তুলি ক্যানভাস পেড়ে সাজাতে থাকে। অ্যালেন উঁকি মেরে দেখে, ফোড়ন না কেটে পারে না। এই তো ফিরে এসেছ তুমি, বিন মজুরিতেই বেগার খাটতে। অগাস্টিনো বলে, এতে অবাক হবারই বা কি আছে, তুমিও তো বিনা মজুরিতেই ওরা জিওর হেসে সামলাচ্ছ। অ্যালেন আর কথা বাড়ায় না। মন্তব্যটা অস্বস্তিকর। ঘর নির্জন হলে অগাস্টিনো বলে, সেদিন কি তুমি আমার উপর রাগ করেছিলে? আমি নতমস্তকে বলি, না। ভবিষ্যতে আবার যদি আমি কোনোদিন মজুরি দাবি করি তুমি কি আপত্তি করবে? ও প্রসঙ্গে আমি কোনো আলোচনা করতে চাই না। আপনি যদি আমাকে ছবি আঁকা শেখাতে না চান, মানে বিনা মজুরিতে, তাহলে আমাকে সে কথা স্পষ্ট বলে দিন। তুমি হঠাৎ আমাকে আপনি বলে কথা বলছো কেন? কারণটা আমরা দুজনেই জানি। হয় তুমি চিরকাল যা ছিল তাই আছো, থাকবে, আমার কাকু, অথবা আপনি হয়ে গেছেন আমার বিন মজুরির মাস্টার মশাই। সিদ্ধান্তটা আপনিই নেবেন। তোমার একটা ভুল হচ্ছে কিন্তু। মানুষ বদলায়, মানুষে মানুষের সম্পর্কটাও বদলায়। যে স্কুলে ছিল ক্লাস ফ্রেন্ড, পাশ হওয়ার পর সে হঠাৎ হয়ে যেতে পারে বয়ফ্রেন্ড। যে ছিল বয়ফ্রেন্ড, সে হঠাৎ হয়ে যায় জীবনসঙ্গী, যায় না? আমি বলি, ওটা তো তর্কের খাতিরে বলা, আমাদের ক্ষেত্রে তা তো হয়নি। হয়নি? এককালে আমি ছিলাম তোমার কাকু, কাঁধে তুলে বড়দিনের জৌলুস দেখিয়ে এনেছি। তুমি বালিকা থেকে হয়েছ কিশোরী, এখন অষ্টাদশী তরুণী, আর আমি ক্রমে ঢলে পড়ছি পশ্চিম দিগন্তে। আপনার আমার বয়সের ফারাকটা কিন্তু একটুও বদলায়নি। জানি, সেটাই যদি একমাত্র বাধা হয় তাহলে ওরাজিওকে বলবো তোমার জন্য 25-30-এর এক রাজপুত্র খুঁজতে, যে প্রিন্স চার্মিং সাদা ঘোড়ায় চেপে আসবে, ফেন্সিং মাস্টার, এক কাঁড়ি ডাউরি চেয়ে বসবে, যা দেবার ক্ষমতা ওরাজিওর নেই। অবাক হয়ে বলি, বুঝলাম না। এই সহজ কথাটা না বোঝার মতো কচি খুকিটি তো আর তুমি নও। ওইটুকু কি বোঝো না যে তোমাকে পাত্রস্থ না করা পর্যন্ত ওরাজিওর নিজের একটা হিল্লে করে উঠতে পারছে না? নিজের হিল্লে মানে? তোমার কি ধারণা ওই 2-20 ছুঁই ছুঁই বয়সী অ্যালেন কেন বেগার খাটছে? ওরাজিওর সঙ্গে কেন মিলান থেকে রোমে চলে এসেছে? রান্না প্র্যাকটিস করতে? আমি জবাব দেওয়ার সুযোগ পেলাম না। অ্যালেন এসে জানতে চাইল, কাল সকালেও কি তুমি আসবে অগাস্টিনো? কেন বলো তো? তাহলে কাল দুপুরে একটু সেন্ট্রাল মার্কেটে মানডে ফেয়ারটা ঘুরে আসতাম। সেন্ট্রাল মার্কেট? সে তো অনেকটা দূর, যাবে কি করে? ওই পপালিনোর গ্রসারি ওয়াগানে। পপালিনো এ পাড়ার বৃদ্ধ মুদি। সপ্তাহে একদিন, প্রতি সোমবার, হাট থেকে সে বাজার করে আনতে যায়। এতদিন সঙ্গে যে তোর ছেলেটা, সেটা সম্প্রতি বিয়ে করে পৃথগণ্য হয়েছে।
পপালিনোর স্ত্রী চিররুগ্ন, তাই পপালিনো অ্যালেনকে জুটিয়ে নিতে চায়। অ্যালেনের স্বার্থ আছে। এই মৌকায় শহরটা ঘোরা হয় সস্তায়, আর নিজের বাজারটাও সারা যায়। আবার বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে ভালো মন্দ আহারও জুটে যায়। অগাস্টিনো বলে, তুমি নিশ্চিন্ত মনে যেতে পারো অ্যালেন, আমি কাল এই সময়ই আসব। আর্টিমিসিয়াকে একা একা থাকতে হবে না। আমি আঁতকে উঠি। বাপি তো সাত সকালেই বেরিয়ে যাবে, অ্যালেনও থাকবে না। ওই বুড়োটা যদি আবার তার মজুরি দাবি করে বসে। মুখের মধ্যে চিলি সস। শুধু তাই বা কেন, একেবারে ফাঁকা বাড়িতেও যদি সেখানেই থামতে না চায়। তাড়াতাড়ি বলি, না না, কাল নয়, কাল দুপুরে তো আমি থাকবো না। অগাস্টিনোর ভ্রুতে জাগলো কুঞ্চন। বললে, কাল তুমি কোথায় যাবে? আমার লাঞ্চের নিমন্ত্রণ আছে। কোথায়? ওই তো নানারিতে, সান্তা ট্রিনিতা দেই মন্তিতে। অ্যালেন অবাক হয়, বলে, কই আমাকে তো বলনি। না, বলা হয়নি, বলতাম। অগাস্টিনো অনেকক্ষণ এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল, তারপর হঠাৎ উঠে পড়ল, চলি। আশ্চর্য, আমার চালাকিটা অগাস্টিনো ঠিক ধরে ফেলেছিল। পরদিন অ্যালেন সেজে গুজে তার শৌখিন বনেটের ফিতে চিবুকে বেঁধে পপালিনোর গ্রসার্স ওয়াগনে অভিসারে বার হয়ে গেল। আর আধ ঘন্টা পরেই সদর দূরে ডিংডং। উইপ হোলের ঢাকনা সরিয়েই আমার চক্ষু স্থির। দুহাতে প্যাকেট ঝুলিয়ে মূর্তিমানও এসেছে অভিসারে, আমাকে অঙ্কন বিদ্যায় পারদর্শী করে তোলার আছিলায়। এ কি তুমি এখন হঠাৎ? কাল না বললাম দুপুরে আমার লাঞ্চের নিমন্ত্রণ আছে? বলেছিলে নাকি? ও হ্যাঁ, তাই তো। ইস, কি ভুলো মন দেখো আমার, একেবারে ভুলে গেছি। ভুল করে দুজনের খাবার প্যাকেট কিনে এনেছি। উপায় কি? ঠিক আছে, তুমি লাঞ্চের নিমন্ত্রণ খেতে যাও, আমি একা একাই দুজনের লাঞ্চ বসে বসে খাবো আজ। বাধ্য হয়ে কেস ঘোরাই, বলি, ঠিক আছে, এসেই যখন পড়েছেন তখন আজ ক্লাসই করি। তুমি যদি অনুমতি করো তাহলে আমি গিয়ে খবর দিয়ে আসতে পারি। হঠাৎ একটা জরুরি কাজে আটকে পড়ায়। না না, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি না হয় কালই নিমন্ত্রণ রাখতে যাব। নিমন্ত্রণ তুমি আজই রাখবে, তবে বাড়িতে বসেই। তার মানে? অগাস্টিনো জবাব দিল না। রং তুলি ক্যানভাসগুলো টেবিলে সাজাতে শুরু করে। আমি জিজ্ঞেস করি, আমার সেদিনের প্রশ্নটার জবাব তুমি দাওনি অগাস্টিনো। ইজেল বোর্ড লাগাচ্ছ, কিন্তু এখনো বলনি হঠাৎ তুমি মজুরি চেয়ে বসবে কিনা। অগাস্টিনো ঘুরে দাঁড়ালো, বলল, ওটা তো স্বতঃসিদ্ধ, আমি জবাব দেব কি? কেনা বেচার এটাই তো রীতি। মজুরি না দিলে কেউ কি তোমাকে কিছু বেচতে রাজি হবে? এটা কি বিকিকিনির রীতি? তবে রং তুলিগুলো টেবিলে নামিও না অগাস্টিনো, মজুরি দেবার ক্ষমতা আমার নেই, আমার পকেট খালি। ও কথা বললে আমি শুনবো কেন? আমি নিজে হাতে সমঝে নিয়েছি তোমার পকেট ভর্তি। আমি রুখে উঠি। বেশ, না হয় তাই, কিন্তু কোন দোকানে খরিদ করব তা কি দোকানদার বলবে? খরিদ্দার নয়, সেটাই কি বিকিকিনির রীতি? এবার ও একটু থমকে গেল, বলে, তা ঠিক, হয়তো আমারই ভুল, কিন্তু আমার ভুলটা হয়েছে তোমারই কারণে। আমি সেদিন জানতে চেয়েছিলাম, আমি হঠাৎ তোমাকে চুমু খেলে তোমার কি খারাপ লেগেছিল? তুমি জবাব দাওনি। একটু গুছিয়ে নিয়ে বলি, ও প্রশ্নটা করা কি তোমার উচিত হয়েছিল কাকু? আমি জীবনে ও জিনিসের স্বাদ কখনো পাইনি। গ্রেসিয়াস মি, তোমার 18 বছরের জীবনে তুমি... প্লিজ অগাস্টিনো, স্টপ ইট।
আমি নির্জন বাড়িতে তোমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করব না। হঠাৎ কেমন যেন বদলে যায় ও। এক পায়ে এগিয়ে এলো সেই সেদিনের মতো। আমার বাম বাহুমূল দৃঢ় মুষ্টিতে চেপে ধরে। দরজাটা হাট করে খোলা। অবাধ রাস্তা থেকে কেউ যদি আমাদের চুম্বনরত অবস্থায় দেখতে পায় তাহলে তো মূর্ছা যাবে না, অথবা সিটিও মারবে না। নরনারীর মুখ চুম্বন রোমের প্রকাশ্য স্থানে সে যুগে কিছু অপ্রত্যাশিত দৃশ্য ছিল না। কিন্তু আমার আশঙ্কা ছিল অগাস্টিনো হয়তো সেইখানেই থামবে না। তাই প্রতিবর্তী প্রেরণায় হঠাৎ ডান হাতটা বাড়িয়ে কলম কাটা ছুরিটা তুলে নিয়ে বলি, আমার হাতটা ছেড়ে দাও অগাস্টিনো। ও নজর করে দেখল। ধীরে ধীরে আমার হাতটা ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসল। বলল, সরি আর্টেমিসিয়া, আমি ভেবেছিলাম এতদিন অ্যাফ্রেদিতে তোমার কানে কানে বলে গেছেন যৌবনের গোপন বার্তাটা। এটা এক পক্ষের মজুরি মেটানো নয়। এই বিচিত্র খেলায় যে যতটা দেয় সে ততটাই পায়। ভেবেছিলাম এটা তুমি এতদিনে জেনেছ। বলি, আমিও দুঃখিত অগাস্টিনো। আমিও ভেবেছিলাম যে এতদিনে তুমি জেনেছ যে এই বিচিত্র খেলাটা জীবনে শুধু একজনের সঙ্গেই খেলতে হয়, পথে ঘাটে সুযোগ পেলেই কুকুর বেড়ালের মতো নয়। গম্ভীর হয়ে গেল অগাস্টিনো। বললে, তাহলে আমি চলি? একসঙ্গে বসে লাঞ্চ করাটা আর হলো না। কেন অগাস্টিনো, তুমি আজ কেন এসেছিলে? একটা যুবতী একা অরক্ষিত আছে এ কথাটা জেনে? একটা নারী দেহের আকর্ষণে? ওর মুখ চোখ লাল হয়ে উঠল। বলল, না, কথাটা আগের দিনই তোমাকে বলেছিলাম, আকারে ইঙ্গিতে। আজও বলছি, খোলাখুলি। আমার বয়স হয়েছে, তোমার চেয়ে আমি অন্তত 20 বছরের বড়। আমাকে জীবনসঙ্গী হিসেবে তোমার পছন্দ নাও হতে পারে। 5-7 বছর পর তুমি যখন মধ্য যৌবনে পৌঁছবে, আমি তখন হয়তো বুড়িয়ে যাব। কিন্তু তোমার অবস্থাটাও তো সুবিধের নয়। তুমি যাকে উপযুক্ত জীবনসঙ্গী বলে পছন্দ করবে তার বরপণও হবে কিন্তু আকাশচুম্বী। ওরাজিওর পুঁজি কতটা তা আমার ভালো রকমই জানা। তাই ভেবেছিলাম, ঠিক আছে অগাস্টিনো, কথাটা আমি ভেবে দেখব। তুমি আমার ওপর রাগ করনি তো? নিশ্চয়ই নয়। তাহলে আমাকে একটা জিনিস দেবে? না না, ভয় পেও না, আমি তোমাকে স্পর্শ করব না। অবাক হয়ে বলি, কি? আমি তোমার একটা স্কেচ আঁকব, রেড চকে। 8 ঘন্টার ব্যাপার। রাজি? এতে আমার আপত্তি হবে কেন? আঁকো। অগাস্টিনো এগিয়ে যায় সদর দরজার দিকে। সেটা বন্ধ করে দেয়। অবাক হয়ে বলি, হে কি, দরজাটা বন্ধ করলে কেন? বাহ, আমি তোমার স্কেচ আঁকবো না? তার সঙ্গে দরজা বন্ধ করার কি সম্পর্ক? নুড স্কেচ আঁকবো যে। আমি লাফিয়ে উঠি। এই না, আমি তাতে রাজি নই। অন্তত ব্যাক ভিউ? না না না, দরজাটা খুলে দাও। আমি নিজেই এগিয়ে যাই দরজাটা খুলে দিতে। ও বাধা দিতে এগিয়ে আসে। দৃঢ় হাতে আমার হাতটা চেপে ধরে। সেই সেদিনের মতো সবলে টেনে নেয় ওর বুকে। আমি বলতে গেলাম, ছেড়ে দাও, আমি চিৎকার করব, কিন্তু বলা হয় না। চিলি সস আবার। এই বিদ্যাটা ও ভালোই জানে। আমার প্রতিরোধ মুহূর্তে গলে গেল, আগুনের স্পর্শে মোমের মতো। ও রীতিমতো ওস্তাদ খেলোয়াড়। সঙ্গিনীর দেহে কোথায় কতটুকু চাপ দিতে হয় তা ভালোভাবেই জানে। হঠাৎ মনে হলো আমার সারা শরীর থরথর করে কাঁপছে উত্তেজনায়। তখনই খেয়াল হলো আমার ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ। ও জানে কোথায় ব্রার হুক। একবার কোনো ক্রমে বলতে পেরেছিলাম মৃদুস্বরে, প্লিজ আর নয়,
ছেড়ে দাও লক্ষ্মীটি। তখন ও আমাকে পাঁজা কোলা করে বিছানার দিকে নিয়ে চলেছে। প্রথম দিনটাতেই শুধু কষ্ট হয়েছিল, তারপর আর হয়নি। আমার মনটা যেন দু টুকরো হয়ে গেছে। একটা বলছে এটা অন্যায়, এটা পাপ, আর একটা মন বলছে এই অনুভূতিটাও তো ঈশ্বর দত্ত ধন। অগাস্টিনো 2-3 দিন পরপর না এলে আমার মনটা ছটফট করে। আরও একটা অদ্ভুত ব্যাপার, অগাস্টিনো এলেই অ্যালেন কোনো ছুতোনাতা করে বাইরে যায়। প্রথম প্রথম সেটা আমার খেয়াল হয়নি, বোধ করি অবচেতন মন এটা চাইতো বলেই চেতন মনে প্রশ্নটা জাগেনি। তারপর খেয়াল হলো এমন কাকতালীয় ঘটনা তো প্রত্যেক দিন ঘটতে পারে না। বাপি একটা ঘোরের মধ্যে আছে, সকাল সন্ধে ছবি আঁকে, বাড়ি ফিরেই দুটি মুখে গুজে শুয়ে পড়ে। অ্যালেনও কিছু সন্দেহ করেনি, নাকি আমারই ভুল? অ্যালেন সন্দেহ করেছে, সন্দেহ নয় জানতে পেরেছে। সেদিন অগাস্টিনো যে কথাটা বলেছিল তা ফাঁকা বলি নয়। অ্যালেন মিলান থেকে রোমে পেট ভাতায় বেগার খাটতে আসেনি, সে এ বাড়ির মালকিনের ফাঁকা গদিতে উঠে বসতে চায়। বাধা একটাই, এই পোড়ার মুখী। এটা যতদিন না বিদায় হচ্ছে ওরা আজও নতুন সংসার বাঁধবে না। তাই যেন তেন প্রকারে এই অবিবাহিত অষ্টাদশীকে বিদায় করতে এসে তৎপর। একদিন সুযোগ মতো আমি অগাস্টিনোকে চেপে ধরলাম। আর দেরি করা উচিত হবে না, এবার অগাস্টিনো খোলাখুলি বলুক বাপিকে। অনেক ওজোর আপত্তি করে শেষ পর্যন্ত ও রাজি হলো। ব্যাস, সেই শেষ। তারপর থেকে অগাস্টিনো এই বাড়িতে আসা বন্ধ করে দিল। 2 দিন 4 দিন সপ্তাহখানেক কেটে যাওয়ার পর বাপিকে জিজ্ঞেস করি, অগাস্টিনো কাকু আর আসছে না যে? কেন, ও তোকে বলে যায়নি? ও তো মিলানে গেছে। আমি জানতে চাই, মিলান? মিলানে কেন? সেখানেই তোর বাড়ি, বউ বাচ্চারা থাকে, কেন তুই জানতিস না? আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। না, মাথায় আকাশ ভেঙে পড়ার কিছু নেই। অগাস্টিনো আমার দৃষ্টিতে কিছু রূপকথার রাজপুত্র ছিল না, তার প্রেমে আমি কিছু হাবুডুবুও খাচ্ছিলাম না। কিন্তু এ কথা অস্বীকার করব কেমন করে? প্রৌঢ়ত্বের প্রান্তবাসী সেই লোকটি আমার জীবনে প্রথম পুরুষ। সেই তো প্রথম এসে একটা অজানা অচেনা অনুভূতি রাজ্যের সিং দরজাটা আমার সামনে খুলে ধরল। আঘাতটা অন্য হেতুতে। অগাস্টিনো আমার গালে একটা থাপ্পড় কষিয়ে পালিয়ে গেল। সে প্রবঞ্চক, আমার দেহটা ভোগ করেছে, ভালোবেসে নয়, ভালোবাসার অভিনয় করে। একটা নিরুদ্ধ আক্রোশে আমার মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই। লোকটা আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। সে এখন আমার নাগালের বাইরে। বাপি নিতান্ত সাদাসিধে মানুষ, কথা বলে কম, সরল বিশ্বাসে সবাইকে কাছে টানে। তার একবারও সন্দেহ হয়নি যে তার এতদিনের আকৈশোরের সঙ্গী বন্ধু এভাবে তার মেয়ের সর্বনাশ করে পালাতে পারে। তা থাকলে সে আমাকে সাবধান করে দিত। অগাস্টিনো যে বিবাহিত, অন্তত এই সহজ সরল কথাটা আমাকে জানিয়ে রাখত। কিন্তু অ্যালেন, এই নাটকে তার ভূমিকাটা কি? তার বাড়ি মিলানে, যেখানে অগাস্টিনো বিয়ে করেছে। তার মানে অ্যালেন নিশ্চয়ই জানতো যে অগাস্টিনো বিবাহিত। তাহলে সে কেন ইচ্ছা করে আমাদের বারবার সুযোগ করে দিত? সে কি চেয়েছিল? আমি প্রচণ্ড বিপদে পড়ি, এইভাবে পথের কাঁটা বিদায় করতে চেয়েছিল? আশ্চর্য কুচক্রী মহিলা। অমন শান্তশিষ্ট মানুষটা যে এভাবে খেপে উঠবে তা আমি স্বপ্নেও ভাবিনি।
আমার উপর সে একটুও রাগারাগি করল না। তার সমস্ত আক্রোশটা গিয়ে পড়ল অগাস্টিনোর ওপর। অগাস্টিনোর বিরুদ্ধে সে নালিশ ঠুকে বসল। আমাদের আমলে বিচার পদ্ধতি ছিল অন্যরকম। খ্রিস্টান জগতে যাবতীয় অন্যায়ের বিচার করতেন চার্চ। সুপ্রিম কোর্ট হচ্ছেন মহামান্য পোপ। আমাদের প্রধান বিচারপতি ছিলেন মহিমার্ণব পঞ্চম পোপ পল। তবে তিনি তো আর এসব ছোটোখাটো বিচার করবেন না, তাই বাপির আবেদনটা চলে গেল তার প্রতিনিধির কাছে। তিনি হচ্ছেন দ্য ইলাস্ট্রিয়াস লর্ড হেরোনিমো সেলিসিও, রোমের প্রধান বিচারপতি। জেন্টেলেসচি যে আবেদন করেছিলেন, সেই আবেদনটি রোমান ভাষার অনুবাদ করলে দাঁড়ায়, তার অষ্টাদশী কন্যাকে অরক্ষিত অবস্থায় একাধিকবার বলাৎকার করায় আবেদনকারী ক্ষুব্ধ। তার অপমানিতা কন্যার আঁকা ছবি যথোপযুক্ত দামে বিক্রয় করা যাচ্ছে না। বুঝুন, সেকালে আজকের মতো এই ছিল নারীর মূল্য। মহামান্য বিচারক লর্ড সেলিসিওর আদালতে সাধারণত জনসমাগম সচরাচর বেশিই হয়। বাদী প্রতিবাদীর মধ্যে একজন যদি হয় মহিলা, বিশেষত যুবতী, তাহলে ভিড়টা তো বেশি হবেই। আজ আবার একটা মজাদার মামলা হবে, বলাৎকারের কিস্সা। ফলে আদালতে তিল ধারণের ঠাঁই নেই, সবাই বেকার, মজা লুটতে এসেছে। মহামান্য বিচারকের আদেশে আসামিকে মিলান থেকে পাকড়াও করে আনা হয়েছে, এ কথা সবাই জানে। কিন্তু সে যে একটা পাল্টা মামলা ঠুকে দিয়েছে এটা সবাই জানে না। ওরাজিও জানে, আমাকে জানায়নি, সাহস পায়নি। অগাস্টিনো যে উকিলের পরামর্শে এমন একটা মারাত্মক উল্টো প্যাঁচ কষেছে, তা ছিল ওরাজিওর স্বপ্নের অতীত। বাপি আমার পিঠে একটা হাত দিয়ে বলল, তোকে হুজুর প্রশ্ন করবেন, তুই সব কিছু সত্যি সত্যি জবাব দিবি, ভয় পাস নে। আমি বলি, সত্যি কথা বলতে ভয় পাবো কেন? তবে এত লোকের সামনে হুজুর কি জিজ্ঞাসা করবেন তা তো আমি জানি না। না না, আদালতে মানুষজন আছে কি না তুই চিন্তাই করিস না, নির্জলা সত্য কথা বলে যাবি, না হলে ওরা তোর হাতে সিবিল পরিয়ে দেবে। সিবিল? তার মানে কি? সিবিল সিস্তিন চ্যাপেলে মিকেলঅ্যাঞ্জেলোর আঁকা সিবিল, সেই ছবি দেখিসনি? তোর মনে নেই? ডেলফিন সিবিল আর লিবিয়ান সিবিল, ওরা হচ্ছে গ্রিক দেবী, স্ত্রীলোকদের সত্য কথা বলতে বাধ্য করে। বাধ্য করে কিভাবে? ওই সিবিলের সাহায্যে সাক্ষীর হাতে ওটা পরিয়ে দেওয়া হয়। হুজুরের যদি সন্দেহ হয় যে সাক্ষী মিছে কথা বলছে, তখন ওই যন্ত্রে চাপ দেওয়া হয়। তাতে ব্যথা লাগে না? লাগে, যদি সাক্ষী মিছে কথা বলে। যদি সে সত্যি কথা বলে তাহলে কোনো ব্যথা লাগে না। নাকিব হঠাৎ উচ্চস্বরে ঘোষণা করে ওঠে, হুঁশিয়ার! মহামহিম লর্ড হেরোনিমো সেলিসিও আদালতে প্রবেশ করছেন। যে যেখানে ছিল উঠে দাঁড়ায়। আদালত কক্ষের একদিকে একটা কাঠের উঁচু মঞ্চ ছিল। মহামান্য ন্যায়াধীশ 2-3টি ধাপ অতিক্রম করে তার উপর একটি সিংহাসনে উঠে বসলেন। তার মাথায় রেশমের একটি স্কাল ক্যাপ, হাতে রূপার ন্যায়দণ্ড। স্কারলেট রঙের জমকালো জোব্বাটা হাতলের উপর ঝুলিয়ে দিলেন। পাপাল নোটারি অর্থাৎ সেক্রেটারি এতক্ষণ ছুরি দিয়ে কিছু খাগের কলম কাটছিলেন। সেগুলি নামিয়ে রেখে রেকর্ড খাতাটা টেনে নিয়ে ঘোষণা করলেন, আজ 14ই মে, ইয়ার অফ দ্য লর্ড সোলোস 12। প্রথম মামলা ওরাজিও জেন্টেলেসচি বনাম অগাস্টিনো তাসি। বিচারক চোখ বুজে শুনছিলেন। তিনি কোর্ট ইন্সপেক্টরকে আদেশ করলেন, চার্জ শোনাও এবং মামলার চুম্বক সার দাখিল করো। কোর্ট ইন্সপেক্টর মামলার সংক্ষিপ্তসার শুনিয়ে দিলেন। ওরাজিও জেন্টেলেসচি অভিযোগ করেছেন যে তার সহকর্মী অগাস্টিনো তাসি সুযোগ পেয়ে তার কন্যা আর্টিমিসিয়াকে বলাৎকার করে। একবার নয়, উপর্যুপুরি কয়েকবার,
কয়েকদিন ধরে। আসামি অগাস্টিনোকে মিলান থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। সে একটি জবানবন্দিতে বলেছে যে সে ওই অষ্টাদশী যুবতীকে আদৌ বলাৎকার করেনি, বরং তার সম্মতি সাপেক্ষেই সে ওই স্ত্রীলোকটির সঙ্গে যৌন মিলনে অংশগ্রহণ করেছে। এজন্য সে ওই স্ত্রীলোকটিকে যথোপযুক্ত পারিশ্রমিকও দিয়েছে। বিচারকের আদেশে আসামি এবং অভিযুক্তকে শনাক্ত করা হলো। প্রথমেই আমার ডাক পড়ল সাক্ষীর কাঠগড়ায়। আমি উঠে বসলাম একটি টুলে। নাকিব এগিয়ে এসে একখণ্ড হাতে লেখা পুঁথি মেলে ধরল আমার সম্মুখে। শুনলাম সেটি দ্য হোলি বাইবেল। সেটিতে হাত রেখে আমাকে প্রতিজ্ঞা করতে হলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বিচারক আমার দিকে তাকিয়ে ভ্রু কুঞ্চন করলেন। বললেন, সিনোরিনা জেন্টলেসচি, আশা করি আপনি জানেন যে সাক্ষী দানকালে আপনার হাতে একটি সিবিল পরিয়ে দেওয়া হবে, রতন চূড়ের মতো একটি অলঙ্কার। এটিকে বলে সিবিল। আমি কিছু বলার আগেই একজন দৈত্যাকার কর্মী এগিয়ে এলো আমার দিকে। একগাল হেসে বললে, সিনোরিনা, আপনার ডান হাতটি বাড়িয়ে দিন। এবারও আমার কথা বলার সুযোগ হলো না। লোকটি আমার হাত দুটো টেনে নিয়ে ওই অদ্ভুত নাক পাশটা জড়িয়ে দিল। প্রতিটি আঙুলের গোড়ায় একটি প্যাঁচ দিয়ে দু হাতের কবজিতে এমনভাবে জড়িয়ে দিল যে আমি জোড়হস্ত হয়ে গেলাম। লোকটার কাছে জানতে চাইলাম, এটা পড়ালে কেন? এর তো কোনো প্রয়োজন ছিল না। আমি মিথ্যে কথা বলি না, বলবো না। লোকটা হাঙরের মতো দাঁত বার করে হাসল। বলল, আমি 22 বছর এখানে চাকরি করছি সিনোরিনা। কয়েক হাজার সাক্ষীর জবানবন্দি নিয়েছি। এমন একজনও পাইনি যে সাক্ষীর কাঠগড়ায় উঠে বলে, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। অথচ সিবিলের প্যাচ পড়লেই গল গল করে সত্যি কথা বেরিয়ে আসে। আমি জনতার মধ্যে পাপিকে খুঁজলাম, দেখতে পেলাম না। সামনেই একটা টুলে বসে আছে আসামি অগাস্টিনো, তার হাতে হাত করা। আমি বিচারকের দিকে তাকাই। জানতে চাইছিলাম আমাকে কোনো প্রশ্ন করার আগেই ওই নাক পাশটা আমার আঙুলে জড়ানো হচ্ছে কেন, কিন্তু সেই সুযোগ হলো না। মহামান্য বিচারক তার আগেই প্রশ্ন করে বসলেন, সিনোরিনা জেন্টলেসচি, আপনার বয়স কত? 18 বছর 2 মাস। তবে তো তুমি সাবালিকা। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যা যা জানতে চাইব তার সত্যি জবাব দিলে তবেই আমার পক্ষে ন্যায় বিচার করা সম্ভব। কি বুঝতে পারছো? আমার নজর হয়েছে যে ধর্মাধিকার আমার বয়স জানার পর তুমি সম্বোধন করছেন। তিনি বাপিরই বয়সী, হয়তো আমার বয়সী মেয়ে আছে তার। জবাবে বলি, আগে হ্যাঁ হুজুর, কিন্তু আমার আঙুলে এই নাকপাশ জড়ানো হলো কেন? সেটা কেউ তোমাকে বুঝিয়ে বলেনি বুঝি? ওটা হচ্ছে দেবী সিবিলের আয়ুধ সিবিল। ওটা আঙুলে পরানো থাকলেই কেউ মিছে কথা বলতে পারে না। এখন আমি তোমাকে প্রশ্ন করছি, সত্য জবাব দাও। তোমার পাড়ার মুদি পপেলিনোর বড় ছেলে মডেনেসিকে তুমি চেনো? সে কি তোমার বয়ফ্রেন্ড? মডেনেসিকে আমি দেখেছি, চিনি। তার দোকান থেকে যখন জিনিসপত্র কিনতে গেছি তখন 2-4টি কথাও হয়েছে, কিন্তু সে কোনোদিনই আমার বয়ফ্রেন্ড ছিল না। ছিল না বলছো কেন? সে কি এখন বেঁচে নেই? না না, পপেলিনো আঙ্কেলের সেই ছেলেটা বিয়ে করে অন্য পাড়ায় চলে গেছে। এখন কোথায় থাকে সে আমি জানি না। বাহ, সে খবরও তুমি রাখো দেখছি। তার বয়স কত হবে? ঠিক জানি না হুজুর, বছর 27-28। সে তোমার বয়ফ্রেন্ড ছিল না, তাহলে তুমি তার সঙ্গে ডেটিং করতে কি করে? ডেটিং? আমি ওই ছেলেটার সঙ্গে? হ্যাঁ, তাই বলছি আমি। তোমার সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল না? কোনোদিন হয়নি? নিশ্চয় না হুজুর। বিচারক সেই দৈত্যকার লোকটির দিকে ফিরে কি যেন ইঙ্গিত করলে। হঠাৎ আঙুলে নাক পাশের চাপ পড়ল। এতক্ষণে লক্ষ্য করে দেখি আখ মারাইয়ের কলের একটা ছোট সংস্করণের মতো যন্ত্রের নাক পাশের 2টি প্রান্ত বেঁধে দেওয়া হয়েছে।
আর সেই দৈত্যের মতো লোকটা একটা হাতল ঘোরাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আঙুলে। ডান হাতের মধ্যমা আর অনামিকায় কে যেন আগুনের ছ্যাঁকা দিচ্ছে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠতে গেলাম। ঠিক তখনই চোখাচোখি হয়ে গেল অগাস্টিনোর সঙ্গে। অগাস্টিনো মানে যে লোকটা আসামি, যার বিচার হচ্ছে বলাৎকারের অপরাধে, সে এক দৃষ্টে তাকিয়ে আছে আমার মুখের দিকে। আমার দৈহিক যন্ত্রণাটা উপভোগ করছে। আমি দাঁতে দাঁত দিয়ে পড়ে রইলাম। ওই অগাস্টিনোর সামনে যন্ত্রণায় আর্তনাদ করার আগে আমার যেন মৃত্যু হয়। লক্ষ্য করিনি, বিচারক নিশ্চয় দৈত্যটাকে কিছু ইঙ্গিত করেছিলেন, কারণ সিবিলের চাপ হঠাৎ কমে গেল। তাকিয়ে দেখি আঙুলের গোড়ায় বিন্দু বিন্দু রক্ত ফুটে উঠেছে। 2-1 ফোঁটা টপ টপ করে ঝরে পড়ছে। তুমি স্বীকার করবে না যে মডেনেসির সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল? তোমার বাবা যখন ছবি আঁকতে বার হয়ে যেত, তখন দুপুরবেলা ওই ছেলেটি কি তোমাদের বাড়িতে আসতো? এবার তাকিয়ে মনে হলো বিচারকের মুখটাও রাক্ষসের মতো, দাঁতগুলো বড় বড়, চিবুক আর গলা একেবারে থলথলে, বরাহ আকৃতি। স্বীকার করা না করার কোনো প্রশ্ন আদপে উঠছে না হুজুর। পপালিনো আঙ্কেলের ছেলের সঙ্গে অমন বিশ্রী সম্পর্ক আমার আদৌ ছিল না, কোনোদিনই নয়। অলরাইট, এবার বলো তো সেনোরিটা, তোমার নাভিমণ্ডলের 2-4 আঙুল নিচে বাম দিক ঘেঁষে একটা জন্ম জরুল চিহ্ন আছে কিনা? আমি পচ্ছাহত। হুজুর বললেন, এ প্রশ্নের জবাব তুমি নাও দিতে পারো, কারণ ডাক্তারি পরীক্ষায় সত্যটা বোঝা যাবে। সিবিলের চাপ দেওয়ার প্রয়োজন হবে না। তুমি বরং আমাকে বলো, তোমার কি আন্দাজ তোমার গোপনাঙ্গের এই গূঢ় তত্ত্বটা আমি কেমন করে জানলাম? আমি তখনও পচ্ছাহত। উনি তাগাদা দেন। কি হলো বলো, কিছু তো বলবে। আমি জানি না হুজুর। অলরাইট, শোনো এবার। মডেনেসি, যাকে তুমি তোমার বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিতে রাজি হচ্ছ না, সে তার জবানবন্দিতে এ কথা আমাকে জানিয়েছে। এবার বলো, সে কি করে জানলো? দর্শক দলে একটা গুঞ্জন জাগে। কে যেন অস্ফুটে বলে ওঠে, মেয়েটা কি বেশরম রে, একেবারে বেশ্যা। লকমটেনেন্টে সজোরে হাতুড়িটা টেবিলে ঠুকলেন। স্তব্ধতা ফিরে এলো আদালত কক্ষে। বিচারক বলেন, দর্শক আসন থেকে কোনো মন্তব্য শোনা গেলে, ইনফ্যাক্ট কোনো শব্দ শোনা গেলে, আমি কিন্তু সবাইকে চলে যেতে বাধ্য করব। এখানে আপনারা সার্কাস দেখতে আসেননি। আদালতে আলপিন পতন নিস্তব্ধতা ফিরে এলো। আমাকে একটা কথা বলতে দেবেন হুজুর? দেখি দূরে জনারণ্যে পাপি দাঁড়িয়ে উঠেছে। না, আপনাকে যখন সাক্ষী দিতে ডাকা হবে তখন আপনি কথা বলবেন। এখন আপনার কন্যার সাক্ষ্য নেওয়া হচ্ছে। বলুন সিনোরিনা জেন্টেলেসচি, ফ্রান্সেসকো ফিরন্টেনোর সঙ্গে আপনার কি যৌন সম্পর্ক ছিল? কোনো ক্রমে বলি, তাকে আমি চিনি না হুজুর। চেনই না? ফ্রান্সেসকো হচ্ছে আমাদের হোলি ফাদার স্বর্গীয় কাসিমো ফোরলির আর্দালি। এবার চিনতে পারলে? না হুজুর। আর পাসকুইনো স্কারপোলিনো, এ নামটা জানো কার? আগে হ্যাঁ হুজুর, এ মামলার আসামি অগাস্টিনোর বন্ধু। তার সঙ্গে তোমার কোনো যৌন সম্পর্ক গড়ে উঠেছিল? না হুজুর, সে একবার ওই অগাস্টিনোর সঙ্গে আমার বাড়িতে এসেছিল। আমি তাকে পাত্তা দিইনি, ঢুকতেই দিইনি। অলরাইট, আর এই মামলার আসামি অগাস্টিনো তাসি, তুমি কি একাধিকবার তাকে তোমার ফাঁকা বাড়িতে আসতে দাওনি? তার সঙ্গে তোমার একটা যৌন সম্পর্ক গড়ে ওঠেনি? প্রশ্নটা এমন ভাষায় জিজ্ঞাসা করা হলো যে আমি কি জবাব দেব বুঝে উঠতে পারি না। বিচারক সেই দৈত্যাকার লোকটিকে ইঙ্গিত করেছিলেন কিনা জানি না। লোকটা আবার হাতল ঘোরাতে শুরু করলো। রক্তপাত বন্ধ হয়েছিল, আবার ধীরে ধীরে তা শুরু হয়ে গেল। দাঁতে দাঁত দিয়ে বলি, ও জোর করে আমাকে
সেটা প্রথম কবে? ইস্টারের কয়েকদিন আগে। তুমি বলছো সে জোর করে তোমাকে বলাৎকার করেছিল। সেক্ষেত্রে তুমি কি বাধা দিয়েছিলে? দিয়েছিলাম হুজুর, ওকে আঁচড়ে দিয়েছিলাম, চুল ধরে টেনেছিলাম। চিৎকার করনি কেন? অগাস্টিনো আমার মুখে একটা রুমাল ঢুকিয়ে দিয়েছিল। বাড়িতে তখন আর কেউ ছিল না? আগে না হুজুর। তাহলে ফাঁকা বাড়িতে তুমি ওকে ঢুকতে দিলে কেন? আর দরজা তো তুমিই খুলে দিলে কেন? হুজুর, অগাস্টিনো কাকুকে আমি ছেলেবেলা থেকে চিনি। সে আমার বাবার বয়সী। সে যে ফাঁকা বাড়িতে আমার সঙ্গে এমন ব্যবহার করবে তা কি করে আন্দাজ করব? বাহ, তুমি তো দেখছি দিব্যি সওয়ালের জবাব দিয়ে চলেছ। অলরাইট, তুমি বাধা দিয়েছিলে কিন্তু ওকে থামাতে পারোনি। মুখে যেহেতু রুমাল গুঁজে দেওয়া হয়েছিল তাই চিৎকার করতে পারোনি। তারপর এক সময় তোমার বাবার বয়সী লোকটি যখন চলে গেল, তোমার বাবা ফিরে এলো, তখন বাবাকে সব কথা বলেছিলে? বলেছিলে যে ওই অগাস্টিনো তোমার বাধা সত্ত্বেও তোমার ধর্ম নষ্ট করে গেছে? না। কেন বলনি কেন? বাবাকে কি ওসব কথা বলা যায়? ও, যায় না বুঝি? শরমে বাঁধে? সেক্ষেত্রে তোমার মায়ের বয়সী সিনোরিনা অ্যালেনকে এ কথা বলনি কেন সুযোগ মতো? ওর সঙ্গে আমার সেরকম ঘনিষ্ঠতা নেই। বুঝলাম। তারপর তোমার সঙ্গে আসামির দৈনিক যৌন সম্পর্ক চলতেই থাকে। কেমন? দিনের পর দিন। তা সে জাতীয় সম্পর্ক কতবার হয়েছে? কতদিন হয়েছে? আমার তা মনে নেই। আমি নিখুঁত হিসেব চাইছি না সিনোরিনা। আন্দাজ কতদিন? 3-4 দিন না 5-7 দিন, অথবা তার বেশি? 4-5 দিন হবে হয়তো। প্রতিবারই কি তুমি বাধা দিয়েছিলে? আমার আঙুল দিয়ে তখন টপ টপ করে রক্ত পড়ছে। এ কি বিচার হচ্ছে? আসামি কে? আমি না ওই শয়তানটা? কি হলো? হ্যাঁ না একটা জবাব দাও। কোনোবারই আমার সম্মতি ছিল না হুজুর, ও জোর করে। কিন্তু প্রতিবারই তো নির্জন বাড়িতে তুমিই দরজা খুলে ওকে বাড়ির ভিতরে আসতে দিয়েছিলে। দরজার গায়ে ফুটো আছে তা দিয়ে আগন্তুককে দেখার পরেও কেন তুমি ভিতর থেকে দরজা খুলে দিয়েছিলে বারবার? ও আমাকে বিবাহ করবে বলেছিল হুজুর। সুন্দর যুক্তি। তোমার বাবার বয়সী একজন লম্পট যে প্রতিবার তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে বলাৎকার করছে, এবং যে লোকটা বিবাহিত তাকে তুমি বারে বারে দরজা খুলে দিয়েছিলে এই প্রত্যাশায় যে সে তোমাকে বিবাহ করবে। আমি জানতাম না হুজুর যে ও বিবাহিত। এ কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? লোকটাকে তুমি বালিকা বয়স থেকে চেনো বলছো, তাকে তুমি কাকু বলে ডাকো, অথচ তুমি জানো না যে সে বিবাহিত কিনা। বিশ্বাস করুন হুজুর, আমি জানতাম না। প্রতিবার দরজা খুলে দেবার মজুরি হিসেবে আসামি তোমাকে কত জুগাড় দিয়েছে? হুজুর, আমি ওর কাছ থেকে 1 কপর্দক মাত্র গ্রহণ করিনি। বিচারক সেই দৈত্যের মতো লোকটিকে ইঙ্গিত করলেন। লোকটা হাতল ঘোরালো। চোখে দেখিনি, ডান হাতের আঙুলগুলো আমাকে জানিয়ে দিল। মনে হচ্ছে আদালত ঘরখানা আবছা হয়ে গেল। হে সান্তা মারিয়া, মাদ্রে দিও, আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি? আমি কি মিথ্যা করে এবার বলবো যে ওরা সবাই অর্থের বিনিময়ে আমার দেহটাকে ভোগ করেছে? আমি বেশ্যা? তাহলে কি ওরা আমাকে রেহাই দেবে? না, মিছে কথা আমি বলবো না। হে মা মেরি, সেই মিথ্যা স্বীকৃতি দেবার আগে তুমি আমাকে জ্ঞান হারা করে দিও। তার আগেই যেন আমার মৃত্যু হয়। হঠাৎ কানে গেল, যথেষ্ট হয়েছে, আজ এখানেই বিচার মুলতুবি করা হলো। কাল সকাল 11টায় আবার বিচার শুরু হবে। আসামি হাজতে থাকবে, আর সবাই কাল হাজিরা দেবে। আমার হাতের রতন চূড়টা আলগা হয়ে গেল। সেটা খুলে নেওয়া হলো। হাতটা তুলে দেখি প্রতিটি আঙুলের গোড়া থেকে টপ টপ করে রক্ত পড়ছে।
চোখ তুলে দেখি বিচারক উঠে দাঁড়িয়েছেন। গটগট করে এগিয়ে যাচ্ছেন নির্গমন দ্বারের দিকে, আর প্রহরী অগস্টিনোর বাহুমূল ধরে হাজতে নিয়ে যাচ্ছে। দর্শকেরাও একে একে চলে যাচ্ছেন। আসামি বা বিচারককে কেউই দেখছে না, সবাই তাকিয়ে আছে এই নষ্টা মেয়েটার দিকে। হঠাৎ কে যেন আমার পিঠে হাত রাখল। বাপি একটা ফর্সা রুমাল সে বাড়িয়ে ধরেছে। না থাক, রক্ত পড়া আপনিই বন্ধ হবে। আর্টিমিসিয়া, এটা নে মা। না, কেন কেন তুমি নালিশ করতে গেলে? এটা কার বিচার হচ্ছে, তোমার প্রাণের বন্ধুর না তোমার মেয়ের? একজন প্রহরী এসে আমাদের দুজনকে এগিয়ে যেতে বলল। এক ছুটে আমি বাইরে বেরিয়ে আসি। বাপির বয়স হয়েছে, ভিড়ের মধ্যে সে আটকা পড়ে যায়। আমি ছুটতে ছুটতে বাড়িতে ফিরে আসি। কলবেলের শব্দ শুনে অ্যালেন সদর দরজা খুলে দিতেই আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিই। হে কি, তোমার হাত দিয়ে রক্ত পড়ছে কেন? আমি কোনো জবাব না দিয়ে ঢুকে পড়ি আমার ঘরে। ভিতর থেকে দরজায় খিল দিয়ে শুয়ে পড়ি নিজের বিছানায়। এতক্ষণে কান্নায় ভেঙে পড়ার সুযোগ এলো। রাত্রে ওরা অনেক ডাকাডাকি করেছিল, অ্যালেন আর বাপি। আমি দরজা খুলিনি। ততক্ষণে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, কিন্তু আমার পোশাকটা লালে লাল হয়ে গেছে। সম্ভবত ওরা দুজনও রাত্রে কিছু খায়নি। বাপি, এ তুমি কি করলে? এরপর আমি পাড়ায় মুখ দেখাবো কেমন করে? আমার যা লাঞ্ছনা হয়েছে তার ভার না হয় আমি একাই বইতাম। তুমি কেন চিৎকার করে গোটা রোম শহরকে জানাতে গেলে? এই দেখো তোমরা আমার মেয়ের কীর্তি। আঁধার ঘনিয়ে এলো। পাড়ার ঘরে ঘরে নিভল বাতি। বিছানায় পড়ে কাঁদছি আর ছটফট করছি। মনে পড়ে যাচ্ছে ছেলেবেলার কথা। আমরা তিনজনে ভিয়া অ্যাপিয়ায় বেড়াতে যেতাম, বাপি, মাম্মা আর আমি। মাম্মা চুপচাপ বসে ঘুঘুর ডাক শুনত, আর বাপি আমাকে টেনে নিয়ে ওক গাছের ছায়া শুয়ে শুয়ে গল্প শোনাতো। ভূতের গল্প, রাজপুত্রের গল্প, মিকেল অ্যাঞ্জেলোর গল্প। এই ছিল আমার বাপি, ছিল। আর রাত্রে আমাকে ঘুম পাড়াতে পাড়াতে অন্য জাতের গল্প বলতো। সবই বাইবেলের গল্প, ওল্ড টেস্টামেন্ট থেকে। রুথ, ইডিথ, নোয়ামি, মারা, সুজান্নাদের গল্প। সুজান্নার একটি ছবি আঁকতে শুরুও করেছিলাম কনভেন্টে থাকতে। শেষ হয়নি সেটা। রাত গভীর হয়েছে, পাড়া একেবারে নিশুতি। হঠাৎ কে যেন দরজায় টোকা দিল। আর্টিমিসিয়া, দোর খোল। বাপি, না, আমায় বিরক্ত করো না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। লক্ষ্মী মা আমার, কথা শোন। হয়তো বাধা দিলে অ্যালেনের ঘুম ভেঙে যাবে। আমাদের দুজনের বেদনার ভাগ সেই বাইরের মহিলাকে দিতে চাই না। উঠে এসে দরজার ছিটকিনি খুলে বলি, মাঝরাতে কি আমার সান্ত্বনা দিতে এসেছ? না রে, আমি শুধু তোর হাতে ব্যান্ডেজটা বেঁধে দিতে এসেছি। বাপি নিয়ে এসেছে তুলো, ব্যান্ডেজ, ওষুধ। বাঁ হাতে একটি পাত্রে আধা গরম জল। বলে, বস এখানে। ক্ষতস্থানটায় ওষুধ দিয়ে বেঁধে না দিলে সেপটিক হয়ে যেতে পারে, তাহলে জীবনে আর তুই তুলি ধরতে পারবি না। এমনিতেও আমি আর তুলি ধরব না। বাপি কেমন যেন ম্লান হয়ে পড়ল। প্লিজ। আমি জানি বাপির দুরন্ত বাসনা তার মেয়ে বড় আর্টিস্ট হবে। সে নিজে যে সম্মান পেল না আপ্রাণ চেষ্টা করেও, সেই সম্মান পাবে তার মেয়ে আর্টিমিসিয়া। তার নিজের আঁকা ছবি কোনোদিন ফ্লোরেন্সের একাডেমিয়ায় কোনো প্রাচীরে ঝোলানো হবে না, কিন্তু তার মেয়ের আঁকা ছবি একদিন না একদিন সেখানে ঠাঁই পাবে।
বুড়ো মানুষটার এটাই সবচেয়ে রঙিন স্বপ্ন। বোধ করি এই প্রতিশ্রুতি পেলে সে নিজের একখানা হাত কেটে ফেলতেও রাজি। হাতখানা বাড়িয়ে দিই। বাপি ক্ষতস্থানগুলি ধুয়ে দেয়, ওষুধ লাগিয়ে দেয়। আমি বলি, মাম্মা যদি আজ থাকতো তাহলে কিছুতেই তোমাকে এ কাণ্ড করতে দিত না। অগাস্টিনোর জেল হলে আমি কি সুনাম ফেরত পাবো? আমার ভুল হয়ে গেছে মা। হ্যাঁ, তোর মা থাকলে নিশ্চয়ই আমাকে এই বোকামি করতে দিত না। তবে কি জানিস আর্টেমিসিয়া, এসব নিতান্ত দুদিনের জ্বালা যন্ত্রণা। সময়ে সবাই এ কথা ভুলে যাবে। বাপি, একখানা হাত কাটা গেলে সময় সে কথা ভুলে যেতে পারি, কাটা হাতটা তো আর ফিরে আসবে না। তোর আঙুলের এ ব্যথা সেরে যাবে, ছবি আঁকতে তুই পারবি। আমি আঙুলের ক্ষতির কথা বলছি না বাপি, স্ত্রী লোকের সুনামের কথা বলছিলাম। একবার খোয়া গেলে তা তো আর ফিরে আসে না। আজ আদালতে ভিড়টা যেন আরও বেশি। গতকালই সবাই আন্দাজ করেছিল যে ধর্মাধিকার আজ এই মামলার রায় দেবেন। মাথা নিচু করে বাপির হাত ধরে এগিয়ে গিয়ে বসলাম আমার নির্দিষ্ট টুলটায়। বাপি গিয়ে বসল দর্শক দলে। ওপাশের টুলে বসে আছে আসামি অগাস্টিনো তাসি, তার হাতে হাত করা। হঠাৎ নজর হলো বিচারকের ডায়াসের ওপাশে একটা টেবিল পাতা হয়েছে, তার উপর সাদা চাদর পাতা। একটা পাত্রে জলও আছে। ওটা কি? নতুন জাতের সিভিল? সাক্ষীকে দিয়ে ইচ্ছা মতো কবুল করানোর কোনো নতুন ফন্দি? লকিউম টেনেন্টি টেবিলে হাতুড়ি ঠুকে আদালতে। স্তব্ধতা ফিরিয়ে আনলেন। দর্শকদের সাবধান করে দিলেন কথা না বলতে, শব্দ না করতে। তারপর আমার দিকে ফিরে গম্ভীরভাবে বললেন, তাহলে সিনোরিনা আর্টেমিসিয়া, তুমি স্বীকার করছো যে তোমার বয়স মাত্র 18, তুমি অবিবাহিতা এবং এই বয়সেই তুমি তোমার কুমারিত্ব হারিয়েছ? সলজ্জে মাথা নেড়ে স্বীকার করি। মাথা নাড়লে চলবে না সিনোরিনা, তোমাকে স্বমুখে স্বীকার করতে হবে, কারণ এটা মামলার ইতিবৃত্তে লিপিবদ্ধ থাকবে। হ্যাঁ হুজুর, আমি সে কথা স্বীকার করছি। সে কথা মানে কোন কথা? যে বাস্তব সত্য তা স্পষ্টভাবেই বলছো না কেন? আগে হ্যাঁ, আমি আর ভার্জিন নই। বিচারক পেশকারের দিকে তাকালেন। সে ঘাড় নেড়ে জানালো যে এই গুরুত্বপূর্ণ স্বীকৃতিটা আদালতের জাবদা খাতায় নথিবদ্ধ করা হয়েছে। আর্টেমিসিয়া জেন্টলেসচি তার কুমারিত্ব হারিয়েছে, সে কথা সে নিজে মুখে স্বীকার করেছে। অর্থাৎ ভদ্র ঘরের কোনো সুপাত্র তাকে কোনোদিন বিবাহ করতে পারবে না, এটাই সামাজিক আইন। বিচারক নকিবকে কি যেন ইঙ্গিত করলেন। নকিব দ্বারপালের দিকে ফিরল, ব্যবস্থা করল। দুজন হুট পরা নার্স আদালতে প্রবেশ করে বিচারককে অভিবাদন করলেন। নোটারি তাদের শনাক্ত করলেন। স্থূলকায়া বয়স্কা নার্সটির নাম ডায়ামরা, পিয়াজা সান পেট্রোর নার্স। ক্ষীণকায়া মহিলাটিকে চেনা চেনা লাগলো। পরিচয় শুনে বুঝতে পারি একে ইতিপূর্বে দেখেছি। আমি যে নানারিতে 6-7 বছর আশ্রিতা ছিলাম, সেই সান্তা বিনিতা দেই মন্তি কনভেন্টের সেবিকা সিস্টার জেমিনা ক্যাটরিনা। বিচারক তাদের অভিবাদন গ্রহণ করে পুনরায় আমার দিকে ফিরে বললেন, আমরা কতদূর অগ্রসর হয়েছি জানো? ও হ্যাঁ, তুমি স্বীকার করেছ যে তুমি আর ভার্জিন নও। কেমন? গোটা আদালতকে জানাতে আমি তো এ কথা নিজ মুখে স্বীকার করেছি। আবার সে প্রসঙ্গ কেন? উনি কি এই স্বীকৃতি শুনে কিছু তৃপ্তি পাচ্ছেন? মানে একই কথা বারে বারে শুনতে চান? আমি টুল ছেড়ে উঠে দাঁড়াই, আবার বলি, আগে হ্যাঁ হুজুর, আমি ভার্জিন নই। আসামি অগাস্টিনো তাসি আমাকে বলপূর্বক ধর্ষণ করায়। না 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 না, অবান্তর কথা একটাও বলবে না সিনোরিনা আর্টেমিসিয়া। এইমাত্র তুমি যা বলতে চাচ্ছিলে তা প্রমাণিত তথ্য নয়, সেটা তোমার অভিযোগ।
আসামি তাসি তোমার সঙ্গে সঙ্গম করার পূর্বেই তুমি তোমার কুমারিত্ব বিসর্জন দিয়েছ কি না তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। প্রতিবাদী 3 জনের নাম করেছে। এরপর বিচারক সেই দৈত্যাকার সহকারীর দিকে ফিরে বললেন, পর্দা খাটাও। লোকটা তৎক্ষণাৎ একটা দড়ি ধরে টানল। একটা কালো রঙের পর্দা এগিয়ে এসে টেবিলের মাঝামাঝি খাড়া হলো। বিচারক নার্স 2 জনের দিকে আঙুল নেড়ে বললেন, তোমরা তোমাদের কাজ করো। এই মেয়েটির দেহ পরীক্ষা করে 2টি তথ্য আদালতকে জানাও। 1, ওর ভার্জিনিটি অক্ষত আছে কিনা। 2, ওর নাভিমূলের 2 আঙুল নিচে বাম উরুর দিকে একটি জন্ম জরুল চিহ্ন আছে কিনা। দশাশই মহিলাটি এগিয়ে এসে আমার বাহুমূল ধরে বললে, ওই টেবিলে উঠে শুয়ে পড়ো। মাথা এদিকে, কোমর থেকে পর্দার ওদিকে। আমার হাত পা হিম হয়ে গেল। জনতার মধ্য থেকে একটা প্রতিবাদ শোনা গেল, ও তো 2টো তথ্যই স্বীকার করেছে হুজুর, ও কখনো মিছে কথা বলে না। চোখে দেখিনি, কণ্ঠস্বর শুনে বুঝতে পারি বাপি। বিচারক দৈত্যাকার লোকটির দিকে ফিরে বললেন, ওই লোকটা যদি আবার আদালতের কাছে বাধা দেয় তাহলে ওকে বার করে দিও। এরপর কি হলো আমি জানি না। 2 চোখ বন্ধ করে দাঁতে দাঁত দিয়ে আমি চিত হয়ে শুয়ে পড়ে থাকলাম। 2 জন ধাত্রী আমার পায়ের দিকটা চলে গেল। একজন আমার ফকটা উঁচু করে ধরল, প্যান্টিটা খুলে নিল। অপরজন পরীক্ষা করলো আমার গোপনাঙ্গ। 5-7 মিনিটের ব্যাপার। তারপর মুক্তি পেলাম আমি। নতমস্তকে গিয়ে বসলাম আমার টুলের ওপর। বিচারক জানতে চাইলেন, নার্স ডায়ামরা, আপনি কি দেখলেন বলুন। নার্সটি বোধ হয় এ জাতীয় কাজে অভিজ্ঞ। বললে, আমি এলিজা ডায়ামরা, পিয়াজা সান পেট্রোর নার্স। সিস্টার দমিনা ক্যাটরিনার সঙ্গে ধর্মাধিকরণের নির্দেশে বর্তমান মামলার বাদী আর্টিমিসিয়া জেন্টেলেসচির দেহ পরীক্ষা করলাম। আমি ঘোষণা করছি ওই মেয়েটি তার কুমারিত্ব বিসর্জন দিয়েছে। ঠিক কতদিন পূর্বে তা বলা যাচ্ছে না। দ্বিতীয়ত, ওর নাভিমূলের 3 ইঞ্চি নিচে বাম জানুর দিকে একটি জন্ম জরুল চিহ্ন আছে। এমন ভঙ্গিতে মহিলাটি ঘোষণা করলেন যেন অত্যন্ত অপ্রত্যাশিত কিছু আবিষ্কার করেছেন তিনি। বিচারক আমার দিকে ফিরে বললেন, সিনোরিনা জেন্টেলেসচি, নার্স ডায়ামরার জবানবন্দি অনুসারে আদালত মেনে নিতে বাধ্য হচ্ছে যে তুমি অবিবাহিত হওয়া সত্ত্বেও তোমার কুমারিত্ব হারিয়েছ। আদালত আরও সিদ্ধান্তে আসছেন যে তোমাদের পাড়ার মুদি মডেনেসি যে কথা বলেছিল তা সত্য। অর্থাৎ তোমার নাভিমূলে যৌনাঙ্গের কাছাকাছি বাম দিকে একটি জন্ম জরুল চিহ্ন আছে। এ বিষয়ে তোমার কোনো বক্তব্য আছে? নতুন কি বক্তব্য থাকবে হুজুর? এ কথা তো আমি আগেই স্বীকার করেছি। আসামি আমাকে বলাৎকার করেছে, ফলে আমি কুমারিত্ব হারিয়েছি। আদালত তো সে কথা মেনেই নিচ্ছেন। না না, তা মোটেই নয়। তুমি ইতিপূর্বে বলেছ যে মডেনেসি তোমার বয়ফ্রেন্ড ছিল না, তার সঙ্গে তোমার কোনো দৈহিক ঘনিষ্ঠতা কখনো হয়নি। তাহলে সে কেমন করে ও কথা জানলো? সেটা তো বোঝাই যাচ্ছে হুজুর। মডেনেসি যদি ও কথা তার জবানবন্দিতে বলে থাকে, নিশ্চয় বলেছে, আপনি যখন বলছেন, তাহলে তার একমাত্র সিদ্ধান্ত সে আসামির ভাড়া করা সাক্ষী। আমার দেহের এই গোপন তথ্য আসামি জানে, সে যাকে বলবে সেও জানবে। ফলে একমাত্র সিদ্ধান্ত মডেনেসি আসামির তরফে একজন ভাড়া করা মিথ্যা সাক্ষী। না সিনোরিনা, দ্বিতীয় একটি সিদ্ধান্তও হতে পারে। তুমি মিথ্যা কথা বলছো। আসামির সঙ্গে যৌন সম্পর্ক হবার পূর্বেই মডেনেসির সঙ্গে তোমার দৈহিক মিলন হয়েছিল, যার অর্থ আসামি তোমার কৌমার্য হরণ করেনি। অর্থের বিনিময়ে তুমি এ জাতীয় কাজ করে থাকো। মডেনেসি যে আসামির তরফে ভাড়া করা সাক্ষী, এটা তুমি প্রমাণ করতে পারো? এটা তো স্বতঃসিদ্ধ, প্রমাণ করব কি করে? আমি তা প্রমাণ করতে না পারায় মহামান্য বিচারক তাঁর সিদ্ধান্তে এলেন। আসামি অগস্টিনো তাসির বিরুদ্ধে যে চার্জ তা প্রতিষ্ঠিত হয়নি।
সে আর্টেমিসিয়ার কুমারিত্ব হরণ করেনি, কারণ প্রমাণিত হয়েছে তার পূর্বে বাদীর সঙ্গে মডেনেসির যৌন সম্পর্ক হয়েছিল। এটা মামলায় প্রতিষ্ঠিত হয়েছে। আসামির বিরুদ্ধে বলাৎকারের অভিযোগও টিকছে না, যেহেতু মামলায় দেখা গেছে যে মেয়েটির সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। সে বারে বারে নির্জন বাড়িতে রুদ্ধর দ্বার খুলে দিয়ে আসামিকে গৃহাভ্যন্তরে আসতে দিয়েছিল। ফলে দুটি অপরাধ থেকেই আসামি বেকসুর। কিন্তু তৃতীয় অভিযোগ থেকে নয়। রোম শহরে লালবাতি জ্বলা দেহ ব্যবসায়ীদের পাড়ায় না গিয়ে অর্থমূল্যে সে একটি ভদ্র পরিবারে এমন কাজ করেছে যা দণ্ডনীয়। ফলে আসামি অগস্টিনো তাসিকে বিচারক নির্বাসন দণ্ড দিলেন। রোম শহরের নগর সীমা সে 24 ঘন্টার ভিতর ত্যাগ করে যাবে। আগামী 6 মাসের মধ্যে রোম নগরীতে প্রবেশ করবে না। মডেনেসির বিরুদ্ধে কোর্ট ইন্সপেক্টর কোনো অভিযোগ আনেননি। ফলে তার অপরাধের বিচার এই মামলায় হতে পারে না। তৃতীয়ত, আর্টেমিসিয়া জেন্টেলিসি বাদী। তার আচরণ নগরপালের আইন বিরুদ্ধ, কিন্তু তার বিরুদ্ধেও কোর্ট ইন্সপেক্টর কোনো অভিযোগ আনেননি। তৎসত্ত্বেও যেহেতু এটি ধর্মীয় আদালত, বিচারক লর্ড হেরোনিমো ফেলিসিও মহামান্য পোপের তরফে এখানে বিচার করছেন, তাই তিনি নিজে থেকে সুমোটো নির্দেশে বলছেন, বাদী হয় 3 মাসের মধ্যে লালবাতি জ্বলা অঞ্চলে গিয়ে নাম লেখাবে ওইভাবে উপার্জন করতে, অথবা ওই সময়ের মধ্যে রোম নগরী ত্যাগ করে যাবে। মামলা খতম। শুনছিলেন নারায়ণ সান্যালের আর্টেমিসিয়া উপন্যাসের প্রথম পর্ব। পরের পর্ব আগামী বৃহস্পতিবার ঠিক বিকেল 5:15। শুনতে থাকুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।